কি মনে করেছিলে আমাদের এখানে চাকরি করবে তুমি? কয়েকদিন পর আমরাই হব এই কোম্পানির সিইও। আমরা থাকতে সেটা কখনোই হতে দেব না। তোমার আর তোমার বোনের জীবন নরক করে ছেড়ে দেবো আমরা। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ভালো থাক তোরা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোদের মনের আশা যেন পূরণ হয়। রাহুল একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসতে যাবে তার আগেই পিয়ন এসে রাহুলকে থামিয়ে দিল। তারপর রাহুলকে টানতে টানতে সবার সামনে থেকে একটা রুমে নিয়ে যায়। ভাইয়া, আমার ভার্সিটির আর কোচিং এর বেতন দেওয়া লাগবে। এবার যদি সঠিক সময় বেতন দিতে না পারি তাহলে আমাকে ভার্সিটি ও কোচিং থেকে বের করে দিবে বলেছে। ভাইয়া, আমরা বন্ধুরা মিলে সবাই ঠিক করেছে সেন্ট মার্টিন যাবে, আর সেখানে একটা 5 তারকা হোটেল থাকবে। আমিও তাদের সাথে যেতে চাই। আমায় ওদের সাথে যাওয়ার জন্য 5,000 টাকা লাগবে। তোদের টাকা দিবে কি করে? সে তো তার বোনকে নিয়ে ব্যস্ত। তোর বাবা যদি আজকে সুস্থ থাকতো তাহলে তোদের এমন দশা হতো না কখনো। বাসায়ও কোনো বাঁচা নিজে রান্না বান্না করবো, সবই আমার কপালের দোষ। মা, আমি কি বলেছি ওদের টাকা দেবো না? তুমি কি শুরু করছো বলো তো? আজ নিয়ে ওরা দুদিন হলো বললো, কিন্তু তুই তো ওদের টাকা তো দিসই না। তুই রাহুল আজকে অপির থেকে 20,000 টাকা নিয়েছিল নতুন ফোন কিনবে বলে, কিন্তু বাসায় ফিরে নিজের রুমে এসেছে মাত্র তখনই রাহুলের দুই ভাই আর মা উক্ত উপরে কথাগুলো বলল। রাহুল তো ছোট দুই ভাইয়ের কথা ও মায়ের কথাগুলো শুনছিল মুখে একটা মুচকি হাসি বজায় রেখে। রাহুল দুই ভাইয়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তোরা না এই মাসে টাকা নিলে? এখন কলেজ থেকে লাগবে বলছে। আমার সব বন্ধুরা যাবে, আমিও যাব। সেদিন দেখলাম তোদের দুজন মেয়ে নিয়ে ঘুরতে। তোরা যদি এভাবে টাকা নষ্ট করিস তাহলে কি করে হবে বল? তোরাও তো পারিস এই মেয়েদের পেছনে না ঘুরে দূরে টিউশনি করতে। এতে করে আমাদের সকল আর্থিক সমস্যা দূর হবে। তোরাও তোদের হাত খরচ চালিয়ে নিতে পারবি। এত কথা না বলে সোজা বলে দিতেই তো পারিস যে তুই ওদের পড়ালেখা করাতে চাস না। তুই যদি টাকা না দিস তাহলে আমায় মানুষের বাসায় কাজ করে নিজের ছেলেদের পড়াতে হবে। আমার ছেলেদের তো আর আমি অমানুষ তৈরি হতে দিতে পারি না। মা, কি বলছো কি? আমি শুধু ওদের জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, হয়ে যাবে। নীরব, কত টাকা লাগবে তোর কলেজে আর কোচিংয়ে? সব মিলিয়ে 5,000 টাকা। আচ্ছা, আর জয়, তোর কত লাগবে রে টাকা? নীরব আর জয় দুইজনই বলে ওঠে এই মাসে 13 তারিখে দিলে হবে। রাহুল তখন বলে, আচ্ছা, তোরা এই নে টাকাগুলো। আর মা, এই নাও 6,000 টাকা এই মাসের খরচের। নীরব, জয় আর মা হাসি মুখে রাহুলের রুম থেকে বের হয়ে যায়। আর কেউ রাহুলের রুমের বাইরে থেকে সবকিছু দেখে যাচ্ছে। নীরব আর জয় রাহুলের রুম থেকে বের হয়ে যাওয়ার পর রাহুল মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তখন রাহুলের রুমে কেউ প্রবেশ করে। রাহুল মাথা নিচু করে বলে ওঠে, আপু, কিছু বলবি? না ভাইয়া, কিছু না। তুই এই শরবতটা খেয়ে নে, দেখবি ভালো লাগবে। আপুর হাত থেকে শরবত নিয়ে বললাম, তোর বল কত টাকা লাগবে? না ভাইয়া, লাগবে না টাকা আমার। আচ্ছা ভাইয়া, তুই যে ওদের বলার সাথে সাথেই ওদের টাকা দিয়ে দিস, তুই জানিস কি ওরা টাকাটা সত্যি কথা বলে নিচ্ছে নাকি? আমার বিশ্বাস আছে ওরা কখনো আমায় মিথ্যা বলবে না। ভাইয়া, মানিব্যাগে 4,000 টাকা আছে, ওখান থেকে 3,000 টাকা নিয়ে নে তুই। এই টাকা দিয়ে তোর কোচিং ফি আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস আর হাত খরচা হিসেবে রেখে দিস। ভাইয়া বলছি তো লাগবে না টাকা এখন। আপু, আমি আজকে ভার্সিটির ক্যান্টিনে সবকিছু শুনেছি তোর আর ঋতু আপুর কথা। প্রিয়ার কোনো কথা না বলে মানিব্যাগ হাতে নিয়ে দেখতে পায় সেখানে 4,000 টাকা আছে। তখন প্রিয়া রাহুলকে বলে, ভাইয়া, আমি টাকা নিয়ে নিলে মানিব্যাগে তো 1,000 টাকা থাকবে। হুম। তাহলে তুই এই মাস চলবি কি করে? আরে, সমস্যা হবে না তো। প্রিয়া রাহুলের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে মানিব্যাগ থেকে 2,000 টাকা নিয়ে 2,000 টাকা রেখে যায়। রাহুল প্রিয়া যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে যায়। রাহুল ফ্রেশ হয়ে বের হতেই মনে হয় বাবার ওষুধের টাকা দেওয়া হয়নি মায়ের কাছে। রাহুল মানিব্যাগ থেকে টাকা নিয়ে মায়ের রুমের সামনে চলে যায়। রাহুল রুমের সামনে গিয়ে শুনতে পেল ডলি বেগম বলছে, তোদের জন্য আর কত কথা শুনতে হবে ওই অনাথের কাছে? টাকার যখন দরকার হয় তখন একসাথে বলতে পারিস না? আর মেয়ে নিয়ে ঘোরার সময় চারপাশে চোখ কান খোলা রেখে চলাফেরা করতে পারিস না? মা আসলে আমরা বুঝতে পারিনি মা। চুপ কর। এই আপদগুলোকে যে কি করে যে বের করি বাসা থেকে সে চিন্তা করে আমি মরি। আর তোরা কি করছিস শুনি? খেয়ে খেয়ে এক একটা অষ্টরম্ভা হচ্ছিস, একটা উপায়ও বের করতে পারলি না।
তোদের আমার ছেলে বলতে লজ্জা করে। রাহুল কথাগুলো শুনে একটা হাসি দিয়ে চলে আসে সেখান থেকে। নিতে এসে খাবার টেবিলে চলে যায়। টেবিলে গিয়ে দেখতে পায় প্রিয়া আগে থেকেই টেবিলে বসে আছে। তখন রাহুল বলে, কিরে আপু, তুই খাবার খেয়েছিস? না, একসাথে খাবো। জয়, নীরব আর মা কই? তারা খাবার খেয়ে নিয়েছে। রাহুল প্লেট সামনে নিয়ে দেখতে পায় ডাল সবজি আর মাছের কিছু কাটা রাখা আছে, আর তার প্রিয়ার জন্য। রাহুল প্রিয়া থেকে তাকিয়ে বলে, খাওয়া শুরু কর আপু। আচ্ছা ভাইয়া, তুই এদের কিছু বলিস না কেন? দেখিস না, এরা প্রতিদিন ভালো ভালো খাবার খেয়ে আমাদের জন্য সব কাঁটাযুক্ত খাবার রেখে যায়। কতদিন হলো একটু ভালো কোনো খাবার খাই না। যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এমন খাবার খেতে হতো না। রাহুল তখন খাবারটা মুখে দিবে, তখনই প্রিয়ার কথাগুলো রাহুলের হাতের খাবার হাতেই থেকে যায়। রাহুল প্রিয়ার দিকে তাকিয়ে দেখে প্রিয়া কথাগুলো বলে চুপচাপ খাবার খেয়ে নিল। তখন রাহুল প্রিয়াকে বলে, আপু, খাবারটা কিন্তু ভালো হয়েছে রে, তাই কথা না বলে খাবার খেয়ে নে। প্রিয়া কোনো কথা বলল না। প্রিয়া জানে রাহুলকে আর কিছু বলে লাভ হবে না, তাই প্রিয়া চুপচাপ খাবার খেয়ে নিল। রাহুল খাবার খেয়ে তার রুমে শোয়া মাত্র রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় অপি কল দিয়েছে। অপি হলো রাহুলের জিএফ। রাহুল কল রিসিভ করতেই অপি বলে ওঠে, এই, তোর কি কোনো দায়িত্ব নেই? টাকার দরকার পড়লে আমার কথা মনে হয় না? মেয়েবাজি করতে থাকিস তুই? তোর সাথে রিলেশনশিপ যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মানুষের বিএফ কত কিছু করে নিজের জিএফ এর জন্য, আর তুই আমার জন্য আজ পর্যন্ত কিছু করেছিস? শুধু বাদাম আর রাস্তার ধারে চা নিয়ে আসতি, আর উল্টে আমার কাছ থেকে তুই টাকা ধার নিস, এমনকি আজকেও নিলি। আজ পর্যন্ত কত টাকা নিয়েছিস সেটার কোনো হিসেব আছে তোর কাছে? আর জান, তুমি কি বলছো এসব? সবকিছুরই হিসেব আছে আমার কাছে, চাকরি পেয়ে গেলেই দিয়ে দেবো সব। রাখ তোর বড় লোকদের মতো কথা বলা, থাকিস তো ফকিরের মতো। আর শুন, তোর মতো ড্রাইভারের সাথে আমার রিলেশনশিপ কন্টিনিউ করা সম্ভব না। আর শোন, কয়েকদিন পর আমি বিয়ে করছি। কি বলছো কি তুমি? তুমি না আমায় ভালোবাসো? তোর কি আছে? চলিস তো আমার টাকা দিয়ে। শোন, তুই যদি তোর পরিবারকে ছাড়তে পারিস তাহলে ফিরে আসিস আমার কাছে। যদি রাজি থাকিস তাহলে বিয়ের আগে এসে দেখা করিস, আর যদি না পারিস তাহলে আমার বিয়েতে ফকিরদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এসে খেয়ে যাস, আর আমার হাজব্যান্ডকেও দেখে যাস। আরে তুমি আমাকে এসব বলে রাগাতে পারবে না জান। বলো কি করছো তুমি এখন জান? এই রাগ তো তোর জান তোর কাছে। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই যদি আমার সামনে কখনো আসিস তাহলে তুই মারা পড়বি। আর তোর মতো ফকিরকে আমি এই টাকাগুলো ভিক্ষা দিলাম, যা। তোর কাছে তো আমার চেয়ে তোর পরিবারের বড়, তাই না? তোর পরিবার নিয়েই থাক। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওপি, এমন করো না প্লিজ। আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। চাকরি পেলে তুমি এবং আমার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবো। আমাকে কয়েকটা দিন সময় দাও প্লিজ। ওই যে একটু আগে বললাম, তুই যদি তোর পরিবারকে ছাড়তে পারিস তাহলেই হয়তো আমি ভেবে দেখতে পারি। কি বললে তুমি অপি? তুই ঠিকই শুনেছিস। যদি পরিবার ছাড়তে পারিস তাহলে ফিরে আসিস, আমার কথা মানলে ফিরে আসিস, আর না মানলে আমায় ভুলে যা। এখন তুই ঠিক কর তুই কি করবি। মানে? কে রে, কি করবি বল? হ্যাঁ বা না, যে কোনো একটা বেছে নিতে হবে তো তোকে। রাহুল কিছু সময় চিন্তা করে মুখে হাসি ফুটিয়ে তুলেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাহুল চোখের জল মুছে বলে ওঠে, ভালো থেকো নতুন স্বামী আর সংসার নিয়ে। আমি ছাড়া আমার পরিবারের দেখাশোনা করার জন্য কেউ নেই, তাই আমার পরিবারকে আমি ছাড়তে পারবো না। তুমিও ভালো থেকো। ছোট লোকের বাচ্চা, আর কখনো তুই আমার সাথে যোগাযোগ করবি না। আমার সাথে আর কখনো আসবি না তুই। ফোন রাখ কুত্তার বাচ্চা। অপি শোনো। অপি। কথাগুলো বলেই আপনি ফোন কেটে দিল। রাহুল ফোন ব্যাক করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। রাহুলের সবার কথা শুনে এত কষ্ট হচ্ছিল না, কিন্তু আজকে রাহুলের অনেক কষ্ট হচ্ছে। রাহুল 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। এবার আপনাদের আমাদের গল্পের নায়কের সাথে পরিচয় করে দেয়। আমাদের গল্পের নায়কের নাম রাহুল রাজ চৌধুরী। 2 বছর হলো রাহুল মাস্টার্স করেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, সিলেটের সরকারি কলেজে। আর প্রিয়া একই কলেজে মাস্টার করেছে। নিরাপত্তা অনার্স 2য়-4র্থ বর্ষে পড়ে লিডিং ইউনিভার্সিটিতে। রাহুলের মা নেই, আর বাবা অসুস্থ। রাহুলের মা রাহুলকে আর তার ছোট বোন প্রিয়াকে 10 ও 3 বছর বয়সে রেখে পরপারে পাড়ি দেন। তখন রাহুলের বাবা রাহুলের
দেখাশোনা করার জন্য আবার বিয়ে করেন। রাহুলের সৎ মা টলি বেগম রাহুলদের সাথে প্রথমে ভালো ব্যবহার করলেও কয়েক মাস পর রাহুলের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেন। নিরুপা জয়ের জন্মের পর রাহুল আর প্রিয়ার জীবনে নেমে আসে চরম অন্ধকার। 4 বছর আগে রাহুলের বাবা অ্যাক্সিডেন্ট করেন এবং তার পা দুটো কেটে ফেলতে হয়, যার জন্য রাহুলের জীবনে নেমে আসে অমাবস্যার অন্ধকার। রাহুল বাধ্য হয়ে পড়ালেখার পাশাপাশি একটা চাকরি খোঁজ করতে লাগলো। কয়েকদিন পর একটা ড্রাইভারের চাকরি পায়, যার বেতন 12,000 টাকা। অপি আর রাহুল একই কলেজে পড়ে। অপির সাথে রাহুলের সম্পর্ক 3 বছরের, আর আজ তাদের ব্রেকআপ হয়ে গেল। বাকিটুকু না হয় গল্পের সাথেই থাকলে জানতে পারবেন। পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙে তার ফোনের আওয়াজে। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় তার মালিকের ফোন। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আঙ্কেল বলুন। রাহুল, আজকে তাড়াতাড়ি করে আমার বাসায় আসতে হবে তোমার। কেন আঙ্কেল, কি হয়েছে কি? আরে তেমন কিছু না, আমার বড় ছেলে আরিফ আর ছোট মেয়ে অদিতি আসছে আজকে দেশে, তাই ওকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে হবে। ফ্লাইট ল্যান্ড করবে 11টায়। আর তুমি জানো তো সিলেট শহরে জ্যাম কেমন। আঙ্কেল, আমি আবার আপুকে কলেজে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আপনি আর আন্টি রেডি থাকবেন। রাহুল কথা বলে ফোন রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তার বাবার রুমে যায়। তখন রাহুল তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে মুখ ধুয়ে দিয়ে হালকা নাস্তা নিয়ে এসে খাইয়ে দেয়। আর রাহুলের বাবা কান্না করে বলেন, তোর অনেক কষ্ট হয়, তাই না রে বাবা? আরে না বাবা, আর তুমি কান্না করছো যে? তোর এই বয়সে ঘোরাঘুরি করার কথা, কিন্তু তুই পরিবারের জন্য সব বিসর্জন দিয়ে দিচ্ছিস। কি করব বল? সৃষ্টিকর্তা যে আমার চিরদিনের জন্য বিছানায় শুইয়ে দিয়েছেন, আমি বাবার দায়িত্বগুলো পূরণ করতে পারলাম না ঠিক করে। বিয়ে করেছিলাম তোদের সুখের কথা চিন্তা করে, কিন্তু তোদের সুখের পরিবর্তনে দুঃখটা বাড়িয়ে দিলাম। আরে বাবা, কান্না করছো কেন তুমি? তুমি জানো না আমি তো আর কান্না সহ্য করতে পারি না? তুমি চিন্তা করো না, সৃষ্টিকর্তা তো আছেন। বিকেলে তোমায় ওষুধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না তো। এখন নাস্তা করে নাও। তারপর রাহুল তার বাবাকে নাস্তা খাইয়ে দিয়ে রেডি হয়ে হালকা কিছু খাবার খেয়ে প্রিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রিয়াকে কলেজে নামিয়ে দিয়ে রাহুল চলে যায় তার আঙ্কেলের বাসায়, যেখান থেকে আঙ্কেল আর আন্টিকে নিয়ে রাহুল চলে যায় এয়ারপোর্টে। 11টা 30 আরিফ আর অতিথি এয়ারপোর্টে সমস্ত কাজ শেষ করে বের হয়ে আসে। রাহুল ব্যাগগুলো গাড়িতে তুলে গাড়ি চালানো শুরু করে। 12টা 40 বাসায় এসে রাহুল পৌঁছায়। আঙ্কেল আর বাকি সবাই ভিতরে চলে যায়। রাহুল ব্যাগগুলো গাড়ি থেকে নিয়ে আরিফ আর অদিতির রুমে রেখে দিয়ে নিচে এসে আঙ্কেলকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আমি এবার আসি তাহলে, 3টার দিকে চলে আসবো আমি। আচ্ছা। তখন অদিতি রাহুলের সামনে এসে রাহুলের দিকে তাকিয়ে বলে ওঠে, এই ড্রাইভার, কোথায় যাবে তুমি? আমি একটু পরে বের হব, তখন আমায় নিয়ে যাবে কে? ম্যাডাম, এখন আমার বোনকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব, আর এই টাইমটা আমি আঙ্কেলকে বলে কাজে এসেছি। আচ্ছা রাহুল, তুই যা, আর 3টায় চলে আসিস। আচ্ছা। রাহুল, তুই গাড়িতে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। আঙ্কেল, কোথাও যাবেন আপনি? না, আমি আসছি, তুই যা। রাহুল আর কোনো কথা না বলে বাইরে চলে যায়। আরিফ আর অদিতি তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আঙ্কেল রাহুলের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলেন, এই নে তোর বেতন। তোকে এই মাসে বেতন দিতে একটু দেরি হয়ে গেল রে বাবা। আরে আঙ্কেল, কোনো সমস্যা নেই। শোন, এই খামে 30,000 টাকা আছে। এত টাকা কেন আঙ্কেল? তোকে বোনাস দিলাম, আজকে আমার ছেলে আর মেয়ে আমার কাছে এসেছে তাই। ও আচ্ছা। রাহুল টাকাগুলো গাড়ির সামনের সিটে রেখে গাড়ি চালানো শুরু করলো। রাহুল কলেজে এসে তার বন্ধু মিটনের কাছ থেকে পড়াশোনা নিয়ে প্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয়াও চলে আসে। রাহুল গাড়ি চালানো শুরু করলো। হঠাৎ প্রিয়া খাম দেখে বলে ওঠে, ভাইয়া, এটা কি রে? ও এটা? আঙ্কেল আজকে বেতন দিয়ে দিছে। আর জানিস কত টাকা দিয়েছে? কত? 30,000 টাকা। হঠাৎ এত টাকা দেওয়ার কারণ? আরে আঙ্কেলের ছেলে আর মেয়ে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে, তাই টাকাগুলো নিয়ে মায়ের হাতে দিয়ে দিবি। আর কিছু টাকা নিয়ে বাবার ওষুধ আর কিছু জামা কাপড় নিবি। কি বলিস তুই? ভাইয়া, আমার 15,000 টাকা লাগবে, আর সেটা কালকেই লাগে। কেন? জানি না, স্যার বলল তাই। আচ্ছা, রেখে দিস তোর কাছে টাকা, আর বাকি টাকাগুলো দিয়ে দিস মাকে। ভাইয়া, তোর কি কোনো শখ বা ইচ্ছে নেই?
পরিবারের বড় ছেলেদের শখ বা ইচ্ছে কোনোটাই থাকে না আপু। তাদের কাঁধে থাকে দায়িত্ব নামক সবচেয়ে বড় শখ বা ইচ্ছে। ভাই, কি করব বল? আমিও চেষ্টা করছি, কিন্তু কোনো কিছু পাচ্ছি না রে। তোর এই ভাই থাকতে তোর কোনো কিছুর দরকার হবে না। যদি কিছু দরকার হয় তাহলে আমায় বলবি, দেখবি হাজির হয়ে যাবে। মা চলে যাওয়ার পর থেকেই তো তুই দিয়ে যাচ্ছিস সব কিছু। ভাইয়া, আজকে অপি আপুকে দেখলাম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতে। আপু ছেলেটাকে জড়িয়ে ধরেছিল। ও আচ্ছা। ভাইয়া, কি হয়েছে বল তো? কই কিছু না তো। আমার দিব্যি ভাইয়া, বল কি হয়েছে? প্রিয়া, কি বলছিস কি? তাহলে সত্যি কথা বল। অপি আমার সাথে থাকতে চায় না? সত্যি তো আমার কি আছে বলতো? আমার মতো একটা ড্রাইভারের সাথে থাকবে কি করে ও? আমি আজ পর্যন্ত অপিকে ভালো কিছু দিতে পারিনি, কোথাও নিয়ে ঘুরতেও যেতে পারিনি, কোনো ভালো রেস্টুরেন্টে ভালো কিছু খাওয়াতেও পারিনি। তাহলে অপি আমার সাথে থাকবে কি করে? রাহুল কথাগুলো বলে চোখের পানি ছেড়ে দিল। রাহুলের কথাগুলো শুনে প্রিয়ার চোখের কোণে জল চলে এলো। প্রিয়া সেই জল রাহুলকে লুকিয়ে মুছে বলে ওঠে, ভাইয়া, অপি আপুর সাথে একবার কথা বলে দেখি, ঠিক করা যায় কিনা সব। আপু তুই এই কাজ করতে যাস না কখনো। কেন? তুই কি প্রিয়া আপুকে ছাড়া ভালো থাকবি? জানিস তো একটা জিনিস, যখন কোনো ফুল গাছে বা ফল গাছে চোরের হাত লেগে যায়, সেই গাছে কখনো আর ফুল বা ফল আসে না। ঠিক তেমনই আমাদের ভালোবাসায় চোরের হাত লেগে গেছে, সেটা আর কখনো ঠিক হবে না। কিন্তু ভাইয়া, চল রেস্টুরেন্টের ভেতরে। এখানে কেন? কালকে না বললি তোর ভালো খাবার খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে এলাম। ভাইয়া, এখানে তো অনেক টাকা খরচ হবে। আজকে ভাইয়া তোকে খাওয়াবে, তুই বল কি খেতে চাস। আজকে আমি তোকে ট্রিট দিলাম। ভাইয়া, তুই অর্ডার কর। রাহুল ওইটাকে ডাক দিয়ে কিছু খাবার অর্ডার করলো। তারপর ভাই বোন মিলে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাসা চলে আসে। ভাইয়া, এই নে তোর 15,000 টাকা। বাসায় এসে চল ভেতরে চল। তারপর দুইজন চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে রাহুল খাবার টেবিলে চলে আসে প্রিয়ার আগে। রাহুল টেবিলে এসে দেখতে পায় রাহুল আর প্রিয়ার খাবার বেড়ে রাখা। সেই খাবার চারপাশে মাছি ঘোরাঘুরি করছে। তখন রাহুল প্রিয়ার জন্য রাখা ভাত ফেলে দিয়ে নতুন করে খাবার নিয়ে আসে, আর রাহুল আগের খাবারগুলো খেয়ে নেয়। এখন আপনারা বলবেন রেস্টুরেন্টে খাবার খেয়ে আবার কেন খাবার খাচ্ছে? আরে, এখন যদি না খায় তাহলে আবার সমস্যা হবে, তাই খেয়ে নিল খাবার। অবশ্যই এর থেকে আরো খারাপ খাবারও রাহুল আর প্রিয়াকে খেতে হয়েছে। রাহুল চাকরি পাওয়ার পর কিছুটা উন্নতি হয়েছে খাবারের। রাহুল খাবার খেয়ে উঠে প্রিয়ার জন্য রাখা খাবারগুলো ঢেকে রেখে চলে যায় তার রুমে। রাহুল তার মায়ের রুমের সামনে গিয়ে বলে, মা, আসবো? কি জন্য আসবি ওখান থেকে বল? মা বেতন দিয়েছে আজকে, এ নাও 10,000 টাকা। ভেতরে আয়, দে টাকাগুলো দে আমার কাছে। রাহুল রুমে ঢুকে টাকাগুলো তার মায়ের হাতে দিয়ে দেয়। রাহুল যখন চলে আসবে তখন ডলি বেগম বলে ওঠেন, শোন, 2 দিন পর আমার বোনের মেয়েরা আসবে, ওরা কয়েকদিন থাকবে আমাদের এখানে। তুই আর প্রিয়া কয়েকদিনের জন্য অন্য কোথাও থেকে ঘুরে আয়, তোদেরও ঘোরা হবে ভাই বোনের। মা এত না ঘুরিয়ে সোজা বললেই তো হয়। আমরা যেন এই কয়েকদিন বাসায় না থাকি, যাতে তোমার বোনের মেয়েদের কোনো সমস্যা না হয়। ধরে নে তাই, কালকে বিকেলে চলে যাবি তোরা। তোদের বাবাকে এই বিষয়ে কিছু বলবি না, আর বললে কি করবে তোর পঙ্গু বাবা আমার? মা চিন্তা নেই, আমি বাবাকে বলবো না। কালকে বিকালে আমি আর আপু চলে যাব, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রাহুল কথাটা বলে রুম থেকে চলে আসে তার রুমে। কিছু সময় রেস্ট নিয়ে চলে যায় প্রিয়ার রুমে। প্রিয়া খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বই নিয়ে বসেছে। তখন রাহুল রুমে ঢুকে বলে, আপু তোর ব্যাগ গুছিয়ে নে, কয়েকদিন কোথা থেকে ঘুরে আসি আমরা। অন্যের জন্য নিজের বাড়ি, নিজের রুম ছেড়ে দিবি ভাইয়া? ভুল বলি রে আপু, বাড়ি তো এখন তাদের, আমরা হলাম আশ্রিতা। ভাইয়া, চল না আমরা অন্য কোথাও চলে যাই। বাবার কি হবে? বাবা তো এই বাড়ি ছেড়ে যাবে না, আর বাবাকে এই বাড়ি ছাড়ার কথা বললে বাবা অনেক কষ্ট পাবে রে। কোথায় যাব আমরা? সেটাই চিন্তা করছি, কোথায় যাব। ভাইয়া, চিন্তা করিস না, আমি তোর আর মায়ের সব কথা শুনে ঋতুর সাথে কথা বলি। তখন ঋতু আমায় বলেছে তার বাসায় কয়েকদিন থাকার জন্য, আর তোকেও বলেছে আমার সাথে যাওয়ার জন্য। না আপু তুই যা, আমি আঙ্কেলের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে নেব।
ভাই বোন আরে কিছু সময় কথা বলে রাহুল বেরিয়ে পড়ে আঙ্কেলের বাসার উদ্দেশ্যে। রাহুল আঙ্কেলের বাসায় এসে সোজা আঙ্কেলের রুমে চলে যায়। কিছু সময় আঙ্কেলের সাথে কথা বলে নেয়। তারপর রাহুল অদিতিকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর রাহুল বলে, ম্যাডাম, কোথায় যাবেন? শুনেছি সিলেটের জল্লার পাহাড়ে একটা ওয়ার্কওয়ে আছে, ওখানে চলো। আচ্ছা। কিছু সময় পর রাহুলরা সেখানে পৌঁছে যায়। রাহুল গাড়ি পার্কিং করে নিয়ে অদিতিকে বলে, কি হলো ম্যাডাম, নামবেন না আপনি? আমি কি একা যাবো নাকি? হ্যাঁ, আপনিই না বললেন এখানে আসবেন। হুম, বলেছি, কিন্তু আমি কিছু চিনি না। 5 বছর পর দেশে আসলাম আমি। আমি একা যেতে পারবো না, আমার সাথে চল তুই। আচ্ছা, চলুন। রাহুল গাড়ি নক করে অদিতিকে নিয়ে ওয়ার্ক ওয়েতে প্রবেশ করে। রাহুল অদিতিকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর অদিতি দেখছে ও সাথে ছবিও তুলছে। কিছু সময় ঘুরে ঘুরে ও ছবি তুলে অদিতিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। রাহুল আর অদিতি যখন গাড়িতে উঠে যাবে তখন রাহুলের গালে কেউ ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। রাহুল কিছুটা রেগে যায়। পরক্ষণে নিজেকে সামলে সামনের দিকে রাহুলের মুখে হাসি ফুটে ওঠে। রাহুল কিছু বলার আগেই থাপ্পড় দেওয়া ব্যক্তি বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, ব্রেকআপ হয়নি দুদিনও হলো না, আর তার মাঝে তুই আরেকটা মেয়েকে পটিয়ে নিলি। অবশ্য তোর মতো ছোট লোক ফকিরের বাচ্চাদের দ্বারা এসব কাজ করা কোনো ব্যাপারই না। তোদের রক্তেই এরকম কাজ যে মিশে আছে। অপি, আমার কথাটা একটাবার শুনবে তো? ঠাস ঠাস করে আরো 3টা থাপ্পড় রাহুলের গালে বসিয়ে দিয়ে অপি বলে ওঠে, চুপ, একদম চুপ। ছোট লোকের বাচ্চা, আর একটা কথাও তুই বলবি না। আমার মুখের উপর কথা বলার সাহস কি করে হলো তোর? রাহুল মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে অনেক লোক জমা হচ্ছে। সবাই রাহুল আর অপির কথা শুনছে। অদিতি কিছু বুঝতে পারছে না এখানে হচ্ছে কি। অদিতি রাহুল আর অপির সামনে এসে বলে, এখানে কি হয়েছে রাহুল? এই মেয়ে তোমার মারছে কেন? কিছু না, আপনি গাড়িতে গিয়ে বসুন। গাড়িতে গিয়ে বসো মানে? এই বেয়াদব মেয়েটা তোমায় সবার সামনে থাপ্পড় মারছে, সাথে বাজে কথা বলছে। এই মেয়ে, তুই কাকে বাজে মেয়ে বলছিস? আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষরূপী অমানুষকে বলছি। আর আপনি যান এখান থেকে, আমি সবকিছু শেষ করে আসছি। কেন? তোর নতুন গার্লফ্রেন্ডকে বলবি না আমি কে? কি বলি তুই? আপনি গাড়িতে বসুন, আমি আসছি। ম্যাডামকে গাড়িতে বসিয়ে এসে অফিস সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আমি শুধু একজনকে ভালোবাসতাম, আর এখনো ভালোবাসি, আর সেটা হচ্ছে তুমি। কিন্তু তুমি সম্পর্কটা ভেঙে দিয়েছো। তবে চিন্তা নেই, আমি আর তোমার সামনে আসবো না। কখনো ভালো থেকো তুমি। আর হ্যাঁ, আমি মারা যাওয়ার আগে তোমার কাছ থেকে নেওয়া টাকাগুলো সুদ সহ ফিরিয়ে দেবো। কি? তুই টাকা দিয়ে দিবি? নিজের পরিবার নিজের চলার জন্য তুই আমার কাছ থেকে টাকা নিয়ে চলতি, আর এখন বলছিস টাকা দিয়ে দিবি? জানেন তো, মনের ইচ্ছে পবিত্র হলে সেটা একদিন না একদিন পূরণ হবেই। আর সৃষ্টিকতার প্রতি বিশ্বাস আছে। আসি, ভালো থাকবেন। রাহুল কথাটা বলে সেখান থেকে চলে আসে গাড়ির কাছে। রাহুল গাড়ির স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায় বাদাঘাট ব্রিজে। সেখানে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বের হয়ে ব্রিজের একপাশে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে। অদিতি গাড়ি থেকে বের হয়ে সূর্যাস্তের দৃশ্যটা দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। অদিতি ছবি তোলা শেষ হলে অদিতি রাহুলের পাশে দাঁড়িয়ে বলে, জায়গাটা তো অনেক সুন্দর, সত্যি। সূর্যাস্তের দৃশ্যটা দেখে মনটা ভালো হয়ে গেল। রাহুল সূর্যাস্তের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। তখন অদিতি রাহুলকে উদ্দেশ্য করে বলে, মেয়েটা কে ছিল? আমার এক্স গার্লফ্রেন্ড অফি। ব্রেকআপের কারণ? আমি তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম পরিবারের সবার অভাব পূরণের জন্য। নিজের কাজ, পরিবারের আর চাকরির খোঁজ করতে করতে আগের মতো সময় দিতে পারেনি। তাই ভালো কোনো রেস্টুরেন্ট বা কোথাও ঘুরতে নিয়ে যায়নি। তাই ব্রেকআপ হয়ে গেছে। আসলে পরিবারের বড় ছেলে হলে যা হয় আর কি। জানেন, একসময় আমি মনে করতাম প্রেম ভালোবাসার জড়ানো ঠিক না, কিন্তু বুঝতে পারিনি এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আপি প্যাচ আপ করার জন্য বলেনি, বা তোমায় কিছু বলেনি? হ্যাঁ, বলেছে তো আমায়। আপি কি বলেছে? যদি আমি আমার পরিবার ছাড়তে পারি তাহলে সে আমায় বিয়ে করবে আর মেনে নেবে। জানেন ম্যাডাম, একটা কথা, আমি ইচ্ছে করে ঘুমাতে চাইলেও ঘুমাতে পারি না। কারণ আমার কাঁধে পরিবারের সবার দায়িত্ব আছে। কারণ আমার রোজগারের টাকা দিয়ে আমার পরিবার চলে। সারাদিন কাজ শেষ করে আমি যখন বাসায় আসি, তখন আমার ছোট বোনটা আমার জন্য শরবত নিয়ে আসে।
কিন্তু আমি আমার বোনের জন্য কিছুই নিয়ে যেতে পারি না। যখন কোনো শপিং মলের সামনে দিয়ে যাই, তখন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাই, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। ইচ্ছে ছিল নিজের ইনকামের টাকা দিয়ে মা আর বাবাকে কিছু দেবো, কিন্তু তার আগেই মা চলে গেলেন, আর বাবা থেকেও নেই। আমার বন্ধুরা যখন কোথাও যাওয়ার প্ল্যান করে, তখন আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি মানা করে দিই। অনেক সময় ইচ্ছে করে নিজের ইনকামের টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনি, কিন্তু যখন পরিবার সবার কথা মনে হয়, তখন নিজের পছন্দ অপছন্দ সব কিছুই ভুলে যাই। মাসের 20 তারিখের আগে আমার বেতন শেষ হয়ে যায়, তখন আমি হাত পাততে হয় ওপির কাছে। ওপির শত অপমান শুনেও আমি আমার পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমি যখন নিজের জন্য কিছু করি, তখন অনেক ভেবেচিন্তে করতে হয়, কারণ আমাকে দেওয়ার জন্য আমার পেছনে কেউ নেই, কিন্তু আমি আমার পরিবারের সবার পেছনে আছি। আর এটাই হলো পরিবারের বড় ছেলের দায়িত্ব আর কাজ। তোমার পরিবারে কে কে আছে? আমার ছোট বোন আর বাবা তোমার মা? আমায় 10 বছর বয়সে রেখে পরলোক পাড়ি দেন, তবে সৎ মা আছে। ম্যাডাম চলুন, সন্ধ্যা হয়ে গেছে, আঙ্কেল টেনশন করবে। রাহুল আর অদিতি গাড়িতে এসে বসে। রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছু সময় পর রাহুলটা চলে আসে। অদিতি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়, আর রাহুল গাড়ি গ্যারেজ রেখে বাসার ভিতরে প্রবেশ করে আঙ্কেলের রুমে চলে যায়। এই রুমের সামনে এসে রাহুল বলে, আঙ্কেল আসবো? আরে রাহুল, তুই ভেতরে আসতে অনুমতি নিচ্ছিস কেন? না, তারপরও আপনি আর আন্টি কথা বলেছিলেন তো, তাই। তা বাবা, প্রিয়া কেমন আছে রে? আপনাদের দোয়াতে ভালোই আছি। আঙ্কেল আন্টি, একটা কথা ছিল, কিন্তু কথাটা বলি কি করে? আরে পাগল ছেলে, এত চিন্তা না করে বলে ফেল, কি বলবি? বল বাবা, কি বলতে চাস? আসলে আঙ্কেল, কয়েকদিন যদি আপনাদের ওই গ্যারেজে আমার থাকার অনুমতি দিতেন। কেন? এমনি আঙ্কেল, আমি কয়েকদিন থাকবো তাই। না রাহুল, আমি তোমার কাছ থেকে এমন কথা আশা করিনি। তুমি এই কথাটা কি করে বলতে পারলে? আচ্ছা আঙ্কেল আন্টি, তাহলে আমি অন্য কোথাও ব্যবস্থা করে নেব। আমার কথায় কোনো দুঃখ পেলে আমায় ক্ষমা করে দেবেন। একটা থাপ্পড় দিব, ফাজিল ছেলে। আন্টি। তুই এটা কি বললি বাবা? তুই গ্যারেজে থাকবি? ড্রাইভাররা তো সবাই ওইখানে থাকে, আমিও তাদের সাথে থাকতে পারতাম আর কি। ওদের আর তোকে আমরা কি এক চোখে দেখি? ওদের থেকে আমরা তোকে বেশি বিশ্বাস করি। তুই কয়দিন কেন, তুই আমাদের এখানে সারা জীবন থাকলেও আমাদের কিছু হবে না। তোকে আমরা আমাদের ছেলের মতোই দেখি রে বাবা। কিন্তু আঙ্কেল আন্টি আর কোনো কথা নয়, তুই আমাদের বাড়িতে আসছিস কবে সেটা বল। কালকে আসবো। একদিন প্রিয়াকে নিয়ে আয় না বাবা, অনেকদিন হলো প্রিয়াকে দেখি না। আচ্ছা, নিয়ে আসবো একদিন। রাহুল কথাগুলো বলে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে রাহুল তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে প্রিয়ার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখতে পায় প্রিয়া পড়ছে। রাহুল গিয়ে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর রাহুল, জয় আর নীরবের রুমে গিয়ে তাদের কিছু সময় পড়িয়ে তার রুমে চলে আসে। রাতের খাবার খাওয়ার পর ডলি বেগম বলে ওঠে, কি বলেছিলাম মনে আছে তোর রাহুল? হ্যাঁ মা, মনে আছে। তুমি চিন্তা করো না, কালকে সকাল হলেই আমরা চলে যাব। তোমার বোনের মেয়ে আসবে, তাদের তোমার রুমে জায়গা দিলেই তো পারো মা। বা জয় আর নীরব এক রুমে আর ওদের এক রুমে দিতে পারো। তোর কথার আওয়াজ দেখি অনেক বৃদ্ধি পেয়েছে। জানিস তো বাড়িটা কার? বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বের করে দিব। তুমি শত চেষ্টা করলেও বাড়ি থেকে আমাদের বের করতে পারবে না, কারণ এই পরিবার চলে আমার ভাইয়ের টাকায়। তাই তুমি তোমার লিমিটের ভেতরে থেকে কথা বলো। তুমি আমাদের সাথে ছোটবেলা থেকে অনেক অত্যাচার করে আসছো, কিন্তু কিছু বলিনি, কারণ তুমি আমাদের মা হও। কিন্তু তুমি এখন আমাদের বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছ। আর কি বললে, বাড়ি তোমার? বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়িটা লিখে নিয়েছো তোমার আর তোমার ছেলেদের নামে। আপু চুপ করবি? তোর মতো মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত। আমার খাবি, আবার আমার সাথে উচ্চস্বরে কথা বলবি? এতদিন তো বিষ খেয়ে আসছি, নতুন কি বিষ দেবে? কিরে, তোর বোনকে কিছু বলছিস না যে? কি বলবো বলো তো? প্রিয়া যা বলেছে সব সত্যিই বলেছে। তুমি আজ পর্যন্ত আমাদের সাথে মায়ের মতো আচরণ করেছো কখনো? তোমার ছেলেদের জন্য ভালো ভালো খাবার, আর আমাদের জন্য কাটা মাছি বসে থাকা খাবার, সেই খাবারগুলো খেয়েছি, কিছু বলেনি। কিন্তু আজকে তুমি আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছ। কথাগুলো বলে রাহুলের প্রিয়া খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে। ডলি বেগম রাগে ফুঁসতে, সাথে জয় আর নীরবও। তখন ডলি বেগম জয় আর নীরবকে উদ্দেশ্য করে বলে, তোদের আমার ছেলে বলতে ইচ্ছে করছে না। তোদের সামনে
তোদের মাকে দুইটা অনাথের বাচ্চা অপমান করে গেল, আর তোরা কিছু বললি না? তোদের আমার ছেলে বলতো লজ্জা করছে। কথাটা বলেই ডলি বেগম খাবার টেবিল ছেড়ে উঠে পড়লেন। রাহুল তার ব্যাগ গুছিয়ে আর প্রিয়া তার ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অনেক মানুষের চিৎকার আর ডলি বেগমের কান্না ও চিৎকারে রাহুল আর প্রিয়ার ঘুম ভাঙে। হঠাৎ কারো চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানা থেকে নামতে যাব, তখনই আমার পাশে চোখ পড়ে। আমি আমার পাশে তাকিয়ে দেখতে পাই একটা মেয়ে আমার পাশে চাদর জড়িয়ে বসে আছে। আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতেই আমার নিজের দিকে চোখ পড়ে। আমি তাকে দেখলাম আমার গায়ে কোনো কাপড় নেই, শুধু প্যান্ট পরে আছি। আমি তখন মেয়েকে বললাম, এই মেয়ে, তুমি কে? আমার রুমে আমার বিছানার চাদর গায়ে শুয়ে আছো কেন? মেয়েটা বলে ওঠে, কেন? তুমি না রাতে আমায় কল দিয়ে আসতে বললে, তাই তো আমি আসলাম। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে কি? তুমি কি বলছো এসব? আমি কেন তোমায় কল দিয়ে রাতে আসতে বলবো? তখন মেয়েটা বলে, নিজের চাহিদা মেটানোর জন্য আমায় আসতে বলেছো? তোকে তো আমি... রাহুল কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ার রুম থেকে প্রিয়ার চিৎকার শুনতে পেল রাহুল। মেয়েটার দিকে না তাকিয়ে একটা গেঞ্জি পরে নিয়ে প্রিয়ার রুমে চলে যায়। প্রিয়ার রুমে ঢুকতেই রাহুলের চোখে পড়ে প্রিয়ার রুমে অনেক লোকজন, সাথে তাদের এলাকার কাউন্সিলও আছে। রাহুল তখন প্রিয়ার দিকে তাকিয়ে দেখতে পায় কয়েকজন মহিলা প্রিয়াকে ধরে রেখেছে। রাহুল প্রিয়ার কাছে গিয়ে বলে, আপু, কি হয়েছে? তোর রুমে এত লোকজন কেন? প্রিয়া নিজের হাত ছাড়িয়ে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন ডলি বেগম বলে ওঠে, এই এসেছে দুশ্চরিত্র বোনের দুশ্চরিত্র ভাই। মা, কি বলছো কি তুমি? চুপ, ওই কলঙ্কিত মুখে আমায় মা ডাকবি না। তোরা দুই ভাই বোন মিলে ছেলে আর মেয়ে নিয়ে আমার বাসায়, ছি ছি, আমার কথাগুলো বলতেও মুখে বাজছে। মা, কি বলছো কি তুমি এসব? আমার নামে যা বলার বলো, কিন্তু আমার বোনের নামে এমন কথাগুলো বলো না প্লিজ। তখন কাউন্সিলর দাঁড়িয়ে বলে ওঠে, এই, তোরা সবাই মিলে এই দুই ভাই বোনের মুখে চুলকানি ঘষে আমাদের এলাকা থেকে বের করে দে। কাউন্সিলর চাচা, আপনি কি বলছেন কি? আপনি... তোর বোন তো তার রুমে ছেলে নিয়ে এসে রাত কাটাচ্ছে, আর তুই মেয়ে নিয়ে এসে রুমে রাত কাটাচ্ছিস, আবার বলছিস কি বলছি আমরা? মা, এত বড় অপবাদ আমার আর আমার বোনের নামে দিও না। আমার বোন এমন কাজ করতেই পারে না। আমি তোমাদের পায়ে পড়ি, তোমরা এমনটা করো না। কাউন্সিলরের কথা শুনে কয়েকজন এসে রাহুলকে ধরে আর কয়েকজন এসে প্রিয়াকে ধরে। প্রথমে রাহুলের মুখে চুনকালি দেওয়া হয়, তারপর যখন প্রিয়াকে দিতে যাবে তখন রাহুল কাউন্সিলরের পায়ে ধরে কান্না করে বলে, চাচা, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার ছোট বোনের সাথে এমনটা করবেন না। আমার বোনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আপনি এমনটা করবেন না। প্রয়োজন হলে আমায় শাস্তি দেন, কিন্তু আমার বোনকে এমন অপবাদ দেবেন না। প্রয়োজন হলে আমি নাকে ক্ষত দিতে রাজি আছি। আমি মাথার চুল নাড়া করতেও রাজি। কাউন্সিলর রাহুলকে লাথি মেরে ফেলে দিল তার পা থেকে। তখন ডলি বেগম বলে ওঠে, এই বখাটে ছেলের কথা শুনবেন কাউন্সিলর ভাই, এরা অনেক চালাক, ওরা এদের কথা মায়াজালে ফাঁসি দিবে। মা, বললাম না, তোর অমন মুখে দিয়ে আমায় মা বলে ডাকবি না। কাউন্সিলরের ইশারায় কয়েকজন মহিলা প্রিয়ার মুখে চুনকালি ঘষে দিল। প্রিয়া চেষ্টা করেছিল কিন্তু পাঁচজনের শক্তির সাথে পেরে ওঠেনি। রাহুল ও প্রিয়াকে বাঁচাতে চেয়েছিল কিন্তু রাহুলকে আটকে রাখা হয়। রাহুল আর প্রিয়াকে চুনকালি ঘষে দিয়ে রাহুলকে আর প্রিয়াকে সবাই বাসা থেকে বের করে দিল। রাহুল সবার হাতে পায়ে ধরে কিছু করতে পারেনি। প্রিয়া তো লাশের মতো হয়ে গেছে। রাহুল আর প্রিয়া হাঁটতে হাঁটতে একটা পার্কে গিয়ে বসে। এদিকে আঙ্কেল আর অদিতি ওর রাহুলকে কল দিয়ে যাচ্ছে কিন্তু রাহুলের ফোন রিসিভ হচ্ছে না। রাহুল প্রিয়াকে রেখে একটা কলের সামনে গিয়ে নিজের মুখ ধুয়ে ফেলে আর প্রিয়ার জন্য পানি নিয়ে যায়। রাহুল পানি নিয়ে গিয়ে দেখতে পায় প্রিয়া সেখানে নেই। রাহুল প্রিয়াকে ডাকতে থাকে, প্রিয়াকে খুঁজে যাচ্ছে চারপাশে। হঠাৎ করে রাহুল দেখতে পায় প্রিয়া রাস্তা দিয়ে হাঁটছে। রাহুল দৌড়ে গিয়ে প্রিয়াকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে প্রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, আপু, তুই কি করতে গিয়েছিলি? ভাইয়া, আমার বেঁচে থাকার কোনো কারণ আছে কি? যেই কাজ করিনি সেটার দায় বয়ে বেড়াতে হচ্ছে আমার। সবার কাছে আমি খারাপ মেয়ে হয়ে গেলাম রে। আমাকে দেখলেই এখন সবাই হাসি তামাশা মজা করবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন প্রস্তাব দেবে রে। ভাইয়া, আমার অনেক ইচ্ছে ছিল রে, আমি একটা চাকরি করব, তারপর বাবা আর তোর পাশে দাঁড়াবো, কিন্তু সেটা আর হলো না রে। আমাদের জীবনে এইভাবে অন্ধকার নেমে আসবে সেটা চিন্তা করিনি রে ভাইয়া।
প্রিয়া কথাগুলো বলে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহুল ও প্রিয়ার কান্না দেখে নিজেকে সামলে রাখতে পারেনি, সেও চোখের জল বিসর্জন দিতে লাগলো। তখন হঠাৎ করে রাস্তা দিয়ে আরিফ যাচ্ছিল। তখন রাহুলকে দেখতে পেয়ে রাহুলের পাশে এসে গাড়ি থামিয়ে বলে, ভাইয়া তুমি এখানে? আর কি হয়েছে? আরিফ স্যার, আপনি এখানে? তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই আমি অফিসে যাচ্ছি, তখনই তোমায় দেখতে পেলাম। এখানে কি করছো? খারাপ ছেলে তো, তাই রাস্তায় রাস্তায় ঘুরছি নিজের বোনকে নিয়ে। আচ্ছা, গাড়িতে উঠে পড়ো, কথা হবে সব পরে। না স্যার, এখন আর কারোর সাথে কোথাও থাকতে চাই না। আমি আর আমার বোন সবার কাছে আজকে থেকে। বাদ দিন, আসি আমরা। আপু চল। কথাগুলো বলে রাহুল যখন হাঁটা শুরু করবে তখন আরিফ রাহুল আর প্রিয়াকে টেনে গাড়িতে বসিয়ে আরিফ গাড়ি চালানো শুরু করে। বাড়িতে এসে আরিফ রাহুল আর প্রিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করে, তার বাবা মাকে ডাকতে থাকে। মা বাবা কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো। আরিফের চিৎকারে সবাই নিচে আসে। তখন আঙ্কেল বলেন, আরিফ কি হয়েছে? রাহুল, প্রিয়া তোদের এই অবস্থা হলো কি করে? অদিতি, তুই প্রিয়াকে ফ্রেশ করে নিয়ে আয় তো মা। আচ্ছা মা। অদিতি প্রিয়াকে নিয়ে চলে যায়। তখন আঙ্কেল আর আন্টি রাহুলকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, কি হয়েছে তোদের? তোকে কল দিচ্ছি, তুই ফোন রিসিভ করছিলি না কেন? আরে তুমি কি শুরু করলে? ছেলেটাকে একটু রেস্ট নিতে দাও। আরিফ, তুই রাহুলকে নিয়ে তোর পাশের রুমে নিয়ে যা, আমি খাবার রেডি করছি সবার জন্য। কিছু সময় পর সবাই নিচে এসে খাবার টেবিলে বসে। তখন আঙ্কেল বলেন, রাহুল, বলতো বাবা, কি হয়েছে তোদের? কি বলি বলুন তো আঙ্কেল, আমাদের মতো খারাপ ছেলে আর মেয়ের কথা। দেখ বাবা, তুই আমাদের সবকিছু খুলে না বললে আমি বুঝি কি করে। আজকে সকালের ও রাতের ঘটনা সবকিছু খুলে বলে রাহুল। একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাহুলের কথাগুলো শুনে সবারই চোখ ভিজে ওঠে। প্রিয়া নীরবে অশ্রু ঝরাচ্ছিল। তখন আন্টি প্রিয়ার পাশে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে বলে, আজকে থেকে তুই আমার বাড়িতেই থাকবি রে মা, তোর কোনো চিন্তা নেই। আন্টি, সেটা হয় না। আমার মতো কলঙ্কিত মেয়েকে আপনাদের বাড়িতে রাখলে আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তার চেয়ে আমি আর ভাইয়া এখান থেকে চলে যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আমার বাড়ির বউকে নিয়ে কে কি বলবে? আর কার এমন সাহস আছে তোকে কি বলে? আন্টি, বউ মানে? আমরা তোকে বলবো বলবো করে একটা কথা বলা হয়নি রে বাবা। প্রিয়াকে আমার ছেলের বউ হিসেবে পছন্দ করেছি। আজকে তুই আসলে তোকে বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো। আন্টি, দয়া করছো আমাকে তুমি? দেখো আপু, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আপু এখন তোমার শক্ত একটা পরিচয়ের দরকার। আঙ্কেল আন্টি, আমি আমার বোনের মতের বাইরে যেতে পারবো না। মারে, পাগলামি করিস না। আমরা তো তোর নিজের মানুষ। তুই কি চাস না তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে? কিন্তু আচ্ছা, বিয়ে না হয় কদিন পরেই হবে। তুই আমাদের নিরাশ করিস না মা, তুই তোর লেখাপড়া চালিয়ে যাবি আমাদের এখান থেকে। প্রিয়া কিছু সময় চুপ থেকে রাহুলের দিকে তাকায়। প্রিয়া ইশারা করে বলে সে রাজি। তখন রাহুল বলে, আচ্ছা আপু, এখানে থাকবে। সবাই নাস্তা করে চলে যায় যার যার রুমে। অদিতি প্রিয়াকে নিয়ে তার রুমে চলে যায় আর রাহুল বাগানের পুকুর পাড়ে গিয়ে বসে। আজকের ঘটনাগুলো মনে হচ্ছে আর রাহুলের চোখের জল বেরোচ্ছে। একসময় রাহুল কান্না মিশ্রিত কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বলে, মা, আমি পারিনি তোমার কথা রাখতে। আমি বলেছিলাম তোমার মেয়েকে কোনো কষ্ট বা কোনো অভাব বুঝতে দেবো না, কিন্তু আজকে এত বড় অপবাদের হাত থেকে আমার বোনকে বাঁচাতে পারিনি। আমি পারিনি আমার বোনের পাশে দাঁড়াতে। যাদের এত আপন ভাবতাম, আজ তারাই আমার পেছন থেকে ছুরি মেরে বুঝিয়ে দিল পর কখনো আপন হয় না। মা, তোমার এই হতভাগা ছেলেকে ক্ষমা করে দিও। রাহুল কথাগুলো বলছে আর চোখে জল ফেলছে। হঠাৎ করে রাহুলের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে রাহুল পেছনে তাকিয়ে দেখে অদিতি দাঁড়িয়ে আছে। রাহুল চোখের জল তাড়াতাড়ি মুছে দাঁড়িয়ে যায়। তখন রাহুল মুখে হাসি বজায় রেখে বলে, হ্যাঁ ম্যাডাম, বলুন। কান্না করছিলে কেন? কোথায় কান্না করছিলাম? আপনি হয়তো ভুল দেখছেন। আমি স্পষ্ট দেখেছি তুমি কান্না করছিলে। এখন বলো, কেন কান্না করছিলে? পরিবারের বড় ছেলেদের কান্নার কোনো কারণ থাকে না। পরিবারের বড় ছেলেরা কান্না করে সবার আড়ালে কিংবা রাতের অন্ধকারে। যেই কান্নার কোনো আওয়াজ থাকে না, থাকে শুধু আফসোস আর পরিবারের দায়িত্ব। কি হয়েছে বলবে আমায়? শুনেছি নিজের কষ্টগুলো অন্যের সাথে শেয়ার করলে
কিছুটা হালকা হয়। তুমি তোমার কষ্টগুলো আমার সাথে শেয়ার করতে পারো। আর কি যেন করবেন? আর কি বললেন? অন্যের সাথে শেয়ার করব? আপনি ভুল জানেন। কি ভুল জানি? ওই যে কষ্ট শেয়ার করার কথাটা। রাহুল কথাটা বলে চলে আসে সেখান থেকে। রাত 8টায় রাহুলের ফোন বেজে ওঠে। তখন রাহুল ফোন বের করে দেখতে পায় তার ভাই নীরবের কল। রাহুল রিসিভ করতেই নীরব বলে, ভাইয়া, বাবা কেমন যেন করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমরা কিছু বুঝতে পারছি না, প্লিজ ভাইয়া প্লিজ। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি আসছি। তুমি তাড়াতাড়ি আসো ভাইয়া। রাহুলও তাড়াতাড়ি করে বের হয়ে যায় বাসা থেকে। কিছুক্ষণ পর রাহুল তার নিজের বাসায় এসে পৌঁছে যায়। রাহুল বাসায় দেখতে পায় সবাই বাসায় বসে ডান্স করছে। রাহুল নীরবকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর রাহুল নীরবকেও পেয়ে যায়। তখন রাহুল নীরবকে বলে, কিরে নীরব, এসব কি? দেখতে পারছো না সবাই নাচানাচি করছে আর এনজয় করছে? তুই না বললি বাবা অসুস্থ? বাবা কোথায়? ওই বড় তার রুমে আছে, দেখো গিয়ে। বুঝতে বাকি রইলো না যে নীরব ড্রিঙ্কস করেছে। আমি সেখানে সময় নষ্ট না করে চলে এলাম বাবার কাছে। বাবার রুমে এসে দেখতে পেলাম বাবা শুয়ে আছে। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? বাবা তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। তোর চলে যাওয়ার পর থেকে ও বাসায় কী সব শুরু করেছে দেখ। আমি বাধা দেওয়াতে আমার উপরও হাত তুলেছে ওরা। কি বলছো কি বাবা তুমি? তোমার উপর হাত তুলেছে ওরা? মানে কে তুলেছে? তোর মা, জয় আর নীরব। আমি আসছি, 1 মিনিট। রাহুল তার বাবার রুম থেকে বের হয়ে আসে। সবাই যেখানে ডান্স করছে তারপর মিউজিক বন্ধ করে সমস্ত ড্রিঙ্কস ফেলে দিল। সবাইকে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে চিৎকার করে। তখন জয়, নীরব আর তার মা সামনে আসেন। এসে রাহুলকে বলে, এই, তোর তো সাহস কম না, তুই আমার বাসায় এসে আমার অনুষ্ঠানে বাগড়া দেওয়ার চেষ্টা করছিস? কি শুরু করেছো কি তুমি? তুমি তোমার বাসা বলে তুমি আর তোমার ছেলে মিলে বাবার সাথে এমন ব্যবহার করবে? তুমি বাসায় সেই কি শুরু করেছো এসব? যে বাসায় কখনো মদের প্রবেশ হয়নি, আজকে তুমি সেই বাসায় মদ নিয়ে এসে ফুর্তি করছো। ভাইয়া মুখ সামলে কথা বলবে কিন্তু। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোদেরও অনেক সাহস বেড়েছে খুব। পরিস্থিতি বেগদিক দেখে ডলি বেগম সবাইকে চলে যেতে বলেন। তারপর নীরব এসে পিছন থেকে রাহুলের মাথায় রড দিয়ে আঘাত করে 2বার। সাথে সাথে রাহুল মাগো বলে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়। তখন রাহুল বলে, নীরব। হ্যাঁ আমি তোদের জন্য আমার সম্পত্তির কোনো ভাগ পাইনি, তাই তো কালকে তোদের প্ল্যান করে বাড়ি থেকে বের করে দিলাম। কিন্তু এই বুড়ো অনেক আগে চালাকি করে তোর নামে সবকিছু লিখে দিয়েছে, এখন তোকে মেরে সেগুলো নিয়ে নেব। তোদের জন্য আমি সবকিছু করলাম আর তোরা সামান্য সম্পত্তির জন্য এমন করলি? আরে তোরা বললে আমি নিজেই নিজের জীবনটাই দিয়ে দিতাম। তার জন্য আমার বোনটাকে এমন শাস্তি কেন দিলি তোরা? তোরা হলি আমাদের পথের কাটা, তাই তো তোদের উপরে ফেলেছি। নে এবার এই কাগজে সাইন কর। তোরা যদি একবার বলতি আমায় তোদের সম্পত্তির প্রয়োজন, তাহলে আমি তো সবকিছু তোদের নামেই দিয়ে দিতাম। নিজের পড়ালেখা শেষ করে তোদের মুখে হাসি ফোটানোর জন্য ড্রাইভারের চাকরি নিয়েছি। তোদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের পছন্দ, নিজের শখ, নিজের ভালোবাসা সবকিছুই বিসর্জন দিয়েছি। আর তোরা আমার পেছন থেকে আমায় ছুরি মারলে এভাবে? নে এবার সাইন কর এই কাগজে। আমি জীবিত থাকতে সাইন করব না, না কখনো করব। তোরা তোদের পাপের শাস্তি ভোগ করতেই হবে। তারপর জয় আর নীরব মিলে রাহুলকে মারা শুরু করে। রাহুলের বুকে, পেটে আর মুখে আঘাত করতে থাকে। একসময় রাহুলের মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। রাহুল তাকিয়ে আছে জয় আর নীরবের দিকে। রাহুলের মুখে হাসি আর চোখে জল। রাহুল মনে মনে চিন্তা করছে, যে ভাইদের জন্য নিজের সবকিছু ছেড়ে দিলাম, তাদের ভালো কোনো জায়গায় নিয়ে যাব, আজকে তারাই আমায় মারছে। কি ভাগ্য ভালো আমার, যাদের ওই আপন ভাবি তারাই আমার পর ভেবে এভাবে আঘাত করে দূরে ঠেলে দেয়। হায়রে নিয়তি আমার। হঠাৎ রাহুল একটা কাশি দিল আর মুখ দিয়ে অনেক রক্ত বের হয়ে যায়। অতিরিক্ত রক্ত বের হয় ও মাথায় আঘাতের কারণে রাহুল অজ্ঞান হয়ে যায়। তখন ডলি বেগম একটা দলিল রাহুলের আঙ্গুলের ছাপ নিয়ে বলে ওঠেন, এই দাঁড়া তোরা, আর মারিস না, মারা যাবে তাহলে। আমাদের কাজ হয়ে গেছে, এবার এই আবর্জনাকে কোনো ডাস্টবিনে ফেলে আয়। জয় দেখ তো বেঁচে আছে কিনা। জয় রাহুলের হাতে পালস চেক করে বলে, বেঁচে আছে, তবে অজ্ঞান হয়ে গেছে। এক কাজ কর তোরা, রাহুলকে ধরে নিয়ে ডাস্টবিনে ফেলে আয়। অনেক দিনের ইচ্ছে ছিল ওকে ভালো করে একটা শিক্ষা দিব, আজকে তোদের জন্য সেটা হয়ে গেল। জয় আর নীরব রাহুলের জ্ঞানহীন দেহটাকে হিড়হিড় করে টানতে টানতে
আগে থেকে দাঁড়িয়ে থাকা গাড়িতে তোলে। তারপর ড্রাইভারকে বলে গাড়ি চালানোর জন্য। তারপর একটা নিজের ডাস্টবিনের পাশে ফেলে দেয়। এদিকে ওই বাড়িতে রাতে রাহুলকে দেখতে না পেয়ে সবাই রাহুলের ফোনে ফোন দিচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। সবার যেন টেনশনের মাত্রা বাড়তেই লাগলো। ভোরবেলা রাস্তা দিয়ে যখন মানুষের আনাগোনা শুরু হয় তখন সবাই দেখতে পায় ডাস্টবিনের পাশে একটা দেহ পড়ে আছে। তারপর কয়েকজন এগিয়ে এসে পরীক্ষা করে বুঝতে পারে দেহে এখনো প্রাণ আছে। সবাই ধরাধরি করে রাহুলকে নিয়ে হাসপাতালে আসে। তারপর ডাক্তার রাহুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছু সময় পর নার্স এসে রাহুলের কাপড় ও ফোন দিয়ে যায়। হঠাৎ করে রাহুলের ফোন আবার বেজে ওঠে। তখন ওই নিয়ে আসা লোকদের মধ্যে একজন লোক ফোন রিসিভ করে, হ্যালো। হ্যালো ভাইয়া, তুই কোথায়? সারা রাত ধরে কল দিয়ে যাচ্ছি, কিন্তু তুই ফোন রিসিভ করছিলি না কেন? তখন লোকটা বলে ওঠে, আপনার ভাইকে আত্মহত্যা অবস্থায় রাস্তার পাশে পেয়ে আমরা এই হাসপাতালে নিয়ে এসেছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমার ভাইয়া ঠিক আছে তো? ভাইয়া কি কথা বলছে? প্লিজ ভাইয়ার কাছে ফোন নিয়ে দেন না, আমি ভাইয়ার সাথে কথা বলবো। লোকটা বলে, দেখুন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আপনার ভাইকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ডাক্তার বের না হলে কিছু বলতে পারছি না। আপনারা এই হাসপাতালে চলে আসুন। হ্যাঁ, আমরা আসছি। প্রিয়ার কান্না করা দেখে আন্টি আঙ্কেল আরুফ ও অদিতি প্রিয়ার কাছে আসে। তখন আন্টি প্রিয়াকে বলেন, কিরে প্রিয়া, রাহুল কি বললো? আর তুই কেন কান্না করছিস? কেন? আন্টি, ভাইয়াকে নাকি আহত অবস্থায় রাস্তার পাশে পাওয়া গেছে। তারা কয়েকজন মিলে ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেছে। ভাইয়ার অপারেশন চলছে। আন্টি, আমার ভাইয়ার কিছু হবে না তো? আমি যে আমার ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। এই পাগলি মেয়ে, কি বলছিস তুই এসব? রাহুলের কিচ্ছু হয়নি, রাহুল সুস্থ হয়ে যাবে। এখন আমাদের হাসপাতালে যাওয়া দরকার। আর তুই কি বলছিস বলতো? রাহুল এখন কোন হাসপাতালে আছে প্রিয়া? আঙ্কেল, লোকটা বলল এই হাসপাতালে। তারপর সবাই মিলে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে সবাই চলে যায় অপারেশন থিয়েটারের সামনে। তারপর লোকগুলো এসে বলে রাহুলকে কোথাও পাওয়া গেছে। রাহুলের ফোন প্রিয়ার হাতে দিয়ে লোকগুলো চলে যায়, আর প্রিয়া সব শুনে কান্না করতে লাগলো। অদিতি প্রিয়াকে সান্ত্বনা রাখার চেষ্টা করছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসেন অপারেশন থিয়েটার থেকে। সবাই ডাক্তারের সামনে যেতেই ডাক্তার বলে ওঠেন, দেখুন, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। এখন সবকিছু সৃষ্টিকর্তার হাতে। কি বলছেন কি ডাক্তার? ছেলেটার মাথায় বাড়ি রড দিয়ে আঘাত করা হয়েছে 2 বার, যার জন্য ব্রেনে কিছু চাপ পড়েছে, সাথে ব্রেন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করেছি। এখন 24 ঘন্টার ভিতরে যদি জ্ঞান না ফিরলেও কি হবে সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতেই পারছেন। প্রিয়া সব শুনে ডাক্তারের পা জড়িয়ে ধরে আকুতি কণ্ঠে বলে, ডাক্তার, আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচিয়ে দেন। আমার পুরো পৃথিবী জুড়েই আমার ভাইয়া। আমার ভাইয়ার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আপনি আপনি একটু চেষ্টা করে দেখুন, আমার ভাইয়া ভালো হয়ে যাবে। মারে, আমার সাধ্যমতো চেষ্টা করছি। এখন সবকিছু সৃষ্টিকর্তার হাতে। তিনি পারে তোর ভাইয়াকে ফিরিয়ে দিতে। কথাগুলো বলেই ডাক্তার চলে যায়, আর প্রিয়া মেঝেতে বসে কান্না করছে। তখন আন্টি আর অদিতি প্রিয়াকে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়ে দেন। আঙ্কেল আর আরিফ চলে যান ডাক্তারের পেছন পেছন। সবাই অপেক্ষা করছে রাহুলের জ্ঞান ফেরার জন্য। সকাল দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। সবাই রাহুলের কেবিনের বাইরে পায়চারি করছে। রাত 3টার দিকে রাহুলের জ্ঞান ফিরে আসে। তখন নার্স এসে ডাক্তারকে ভিতরে নিয়ে যায়। ডাক্তার সবকিছু পরীক্ষা করে রাহুলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাইরে এসে প্রিয়ার সামনে দাঁড়িয়ে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মারে, আর কান্না করিস না। তোর ভাইয়ের জ্ঞান ফিরেছে। সে এখন পুরোপুরি বিপদমুক্ত। তোর এই মায়াবী চেহারায় কান্না যে আমার শোভা পায় না। ধন্যবাদ ডাক্তার আঙ্কেল, আপনি আমার ভাইয়াকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি কিছু করিনি, সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে। পরের দিন সকালে রাহুলের জ্ঞান ফিরে। সবাই রাহুলের সাথে কথা বলে। প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাহুল প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। 15 দিন পর রাহুলকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। রাহুল রুমে গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে ছাদে চলে যায়।
রাহুল ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েছে মেঘলা আকাশের দিকে। তখন অদিতি রাহুলের পাশে এসে দাঁড়ায়। রাহুল সেটা বুঝতে পেরে বলে, আরে ম্যাডাম যে আমাকে ম্যাডাম না বলে অদিতি বলে ডাকলে খুশি হব। কেন? কারণ আমি তোমার থেকে অনেক ছোট, তাই। ও আচ্ছা। একটা প্রশ্ন করব? বলেন। নতুন করে কারোর সাথে পথ চলতে ইচ্ছে করে না? না, করে না। কারণ সেই পথটা ভেঙে গেছে, সেটা আর মেরামত করা যাবে না। যদি মেরামত করার চেষ্টা করি তাহলেও কি হবে না? না, হবে। আমি কিন্তু ছেড়ে দিবার পাত্রী নই। আমি রাস্তাটা ঠিকই করেই ছাড়ব, চিরকালের জন্য। জানেন, আমি সেদিন অপিকে একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, আর অপি সেই কথার কি উত্তর দিয়েছিল? কি বলছিলে আপি? অপি, আমি যদি কখনো হারিয়ে যাই, তখন তুমি আমাকে পাওয়ার জন্য তুমি কি করবে? তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। তোমাকে এভাবে আমি জড়িয়ে ধরে রাখবো ভালোবাসার বন্ধনে, যা কখনো ছিঁড়ে যাবে না। অদিতি ম্যাম, এখন আপনিই বলুন, তাহলে অপি কেন সেই বাঁধন ছিন্ন করে চলে গেল? আমার জীবনের রাস্তাটা এমনিতেই ঝুলেছিল, কিন্তু অপি চলে যাওয়ার পর আমার জীবনের রাস্তা মুখ থুবড়ে পড়ছে। হয়তো সে তোমার জন্য পারফেক্ট ছিল না, তাই সে বাঁধন ছিন্ন করে চলে গেছে। তুমি এর জন্য কষ্ট পাবে কেন? কষ্ট? হাসছো যে? জানেন ম্যাডাম, এই পৃথিবীতে সবার কষ্টের দাম আছে, কিন্তু পরিবারের বড় ছেলেদের কষ্টের কোনো দাম নেই। কারণ পরিবারের বড় ছেলেদের জীবনটাই কষ্ট পেতে পেতে কষ্টে কেমন যেন হয়ে যায়, সেটাই তারা ভুলে যায়। একজন শিশু বা বৃদ্ধ লোক কান্না করলে সেই কান্নার দাম থাকে, কিন্তু একজন পরিবারের বড় ছেলেদের কান্নার কোনোই মূল্য থাকে না। যেমন আমার কোনো চাওয়া নেই, কোনো মূল্য নেই বলতে পারেন। আমার বোনটার জন্যই বেঁচে আছি। চোখের জল মুছে বললাম, হয়তো এক সময় আমার সব কিছু হবে, তখন হয়তো আমার পাশে কেউ থাকবে না, শুধু তখন আমার পাশে আমার মৃত্যু এসে দাঁড়াবে। এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুরতম। প্রিয়জনের সময় প্রিয়জন হাত ছাড়ে, আর অসময়ে হাত ধরতে চায়। অর্থ ছাড়া যেমন ভালোবাসা হয় না, ঠিক তেমনই অর্থ ছাড়া ভালোবাসা টিকিয়ে রাখাও যায় না। এখনো কি আপির কথা মনে করে কষ্ট পাও তুমি? পরিবারের সবাই দায়িত্ব যখন নিজের কাঁধে নিতে হয়, তখন সবকিছু ভুলেই থাকতে হয়। পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, কিভাবে নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে হয়। শত কষ্ট নিজের ভেতর চেপে রেখে সবার সামনে হাসি মুখে কথা বলতে হয়। এটাই হয়তো আমার মতো পরিবারের বড় ছেলেদের জীবন। এই রাহুলের কথাগুলো শুনে অদিতির চোখ ভিজে ওঠে। অদিতির ভিজে ওঠা চোখগুলো ওড়না দিয়ে মুছে বলে ওঠে, তো এখন তোমার স্বপ্ন কি? আমার জীবনে যা স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে নিজের হাতেই হত্যা করেছি পরিবারের জন্য। আমার মতো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের জীবনটা হয়তো পাথরের মতো শক্ত হয়। আমার স্বপ্ন পূরণ করার আগে আমার দুই ভাইয়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা চাকরি পেয়ে গেছে একই কোম্পানিতে, একজন ক্যাশিয়ার আর একজন ইনচার্জ হিসেবে, যা তারা আমাকে কখনো বলেও নি। আজকে তারা প্রতিষ্ঠিত, তাই বলে তারা আমাকে আর প্রিয়াকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন স্বপ্ন বলতে বাবাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসা, আর আমার বোনকে বিয়ে অনেকটা ধুমধাম করেই দেওয়া। কি বলছো কি তুমি? তোমার ভাইয়েরা চাকরি পেয়েছে সেটা তোমায় বলেনি? হুম, আমি যেদিন রাতে বাসা থেকে বের হয়েছিলাম, তখন নীরব আর জয়ের ভার্সিটির স্যারের সাথে দেখা হয়। স্যার তখন আমায় সবকিছু খুলে বলেন। আচ্ছা, ওরা আমায় বললে কি আমি ওদের চাকরিটা নিয়ে যেতাম? ওরা কি আমায় নিজের ভাই ভাবতে পারেনি? আমি তো ওদের নিজের ভাই মনে করেছিলাম, ওদের জন্য নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম। তবে এবার আমার নিজেকে নিয়ে ভাবতে হবে, ভাবতে হবে আমার বোন আর বাবাকে নিয়ে। আচ্ছা, পুরাতন কথা বাদ দাও, চলো, নিচে সবাই অপেক্ষা করছে। আপনি যান, আমি আসছি। অদিতি নিতে চলে যায়। কিছুক্ষণ পর রাহুল এসে সবার সাথে খেতে বসে। খাওয়া দাওয়া করে রাহুল চলে যায় তার রুমে। প্রিয়া আন্টিকে রান্নাঘরে সাহায্য করছে। এতদিন আরিফ প্রিয়াকে নিয়ে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসতো, আবার নিয়েও আসতো। অদিতি তার বাবার রুমে গিয়ে তার বাবাকে বলে, বাবা, কি করো তুমি? কিছু না রে মা, কিছু বলবি? আচ্ছা বাবা, শুনলাম রাহুলের মাস্টার শেষ অনেক আগে, তাহলে রাহুলকে কেন আমাদের কোম্পানিতে চাকরি দিচ্ছ না? বলেছিলাম যে, কিন্তু রাহুল বলেছে সে নিজের চেষ্টায় চাকরি নেবে, কারো রেকমেন্ডেশনে সে চাকরি নেবে না। আচ্ছা বাবা, আমাদের কোম্পানির শাখা কয়টা আছে বাংলাদেশে? দেশে আছে 7টায় আর বিদেশে 2টা। আচ্ছা।
অদিতি চলে আসে তার বাবার রুম থেকে। রাহুল ওই বাসা থেকে নিয়ে আসা সকল সার্টিফিকেট, মার্কশিট সবকিছু বের করে আবার নিজেকে তৈরি করতে থাকে চাকরির জন্য। পরের দিন সকালে রাহুল বেরিয়ে পড়ে চাকরির উদ্দেশ্যে। রাহুল বিভিন্ন জায়গায় চেষ্টা করে, কিন্তু সবাই চাকরির স্বার্থে ঘুষ দেওয়ার কথা বলে। রাহুল বিকেলে ক্লান্ত হয়ে বাসায় ফিরে, তখন প্রিয়া শরবত নিয়ে রুমে আসে। প্রিয়া শরবতটা রাহুলের দিকে এগিয়ে দিয়ে ফাইলটা টেবিলে নিয়ে রাখে। তখন রাহুল বলে, আপু, পড়ালেখা কেমন চলছে তোর? তোর সাথে কথা বলা হয়নি কয়েকদিন ঠিক করে। ভাইয়া ভালোই চলছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। বাসার সবাই কোথায়, দেখছি না যে? সবাই কি একটা অনুষ্ঠানে গেছে, আমাকে বলেছিল, কিন্তু আমি যাইনি। কেন? আমি তোকে ছাড়া কোনো অনুষ্ঠানে গিয়েছি কি? আরে পাগলি, ওদের সাথে গেলে ভালোই লাগতো তোর। আমার ভাইয়ের সাথে আমি ভালোই আছি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। রাহুল আর প্রিয়া খাওয়া দাওয়া শেষ করে রাহুল চলে যায় তার রুমে, আর প্রিয়া রান্না করে সবকিছু গুছিয়ে তার রুমে চলে যায়। রাহুল রুমে এসে খবরের কাগজ নিয়ে বসে, এক এক করে কয়েকটা চাকরির পোস্ট সিলেক্ট করতে থাকে। তখন প্রিয়া রুমে আসে আর বলে, ভাইয়া কি করছিস? দেখি কোনো চাকরি টাকরি জোগাড় করতে পারি কিনা। ভাইয়া এই দেখ, একটা কোম্পানি অনলাইনে তাদের কোম্পানির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রিয়ার হাত থেকে মোবাইল নিয়ে দেখতে পেলাম ডিআর গ্রুপ নামে একটা কোম্পানি তাদের কোম্পানির জন্য ম্যানেজার নিয়োগ করছে। একবার চিন্তা করলাম ফেক হতে পারে, তাই প্রিয়ার হাতে মোবাইল নিয়ে বললাম, না রে, এটা ফেক হতে পারে। ভাই চেষ্টা করে দেখ, এটা রিয়েলও হতে পারে। তাছাড়া তুই তোর সিভি অন্যত্র দিয়েছিস, কিন্তু কিছু হয়নি। এইখানে দিয়ে রাখলে সমস্যা কি? আমি তাড়াতাড়ি করে তাদের দেওয়া ইমেলে আমার সিভি সহ প্রয়োজনীয় ডকুমেন্ট আর আমার নাম্বার পাঠিয়ে দিলাম। এইভাবে কেটে যায় 7 দিন। এই 7 দিন রাহুল অনেক চেষ্টা করেছে চাকরির জন্য, কিন্তু পায়নি একটা চাকরিও। রাহুল সকালে ঘুমিয়েছিল, হঠাৎ করে প্রিয়া সে রাহুলকে ডাকতে থাকে। ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ওঠ, দেখ এটা কি হয়েছে। প্রিয়ার চেঁচামেচি তে ঘুমটা ভেঙে গেল। আমি চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে আপু, হঠাৎ করে এভাবে? আমার ঘুম ভাঙানোর দরকার কি ছিল? ভাইয়া এটা দেখ আগে তুই। আমি ফোন হাতে নিয়ে দেখতে পেলাম 7 দিন আগে যেই কোম্পানিতে সিভি দিয়েছিলাম সেই কোম্পানি সেটা অ্যাকসেপ্ট করেছে এবং ইন্টারভিউয়ের জন্য বাংলাদেশে অবস্থিত তাদের শাখা অফিসে যাওয়ার জন্য বলেছে আজকে সকালে 11টায়। প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, এত খুশি হচ্ছিস কেন আপু? ইন্টারভিউয়ের জন্য ডেকেছে, চাকরি তো আর হয়নি। ভাইয়া তুই শুধু নেগেটিভ চিন্তা করিস কেন? পজিটিভ চিন্তা করতে পারিস না? যার জীবনটাই নেগেটিভ সে করবে পজিটিভ চিন্তা? ধুর, ভাল লাগে না। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে নিবি। রাহুল ফ্রেশ হয়ে নিচে চলে যায়, তারপর সবাই মিলে নাস্তা করে নেয়। রাহুল রুমে এসে কিছু কাগজ একটা ফাইলে নিয়ে রেডি হয়ে নেয়। রাহুল নিচে আসতেই অদিতি বলে ওঠে, বেস্ট উইশেস ফর ইয়োর জব ইন্টারভিউ। ধন্যবাদ। রাহুল ইন্টারভিউয়ের জন্য চলে আসে। তখন রাহুল জয় আর নীরবকে দেখতে পায়। রাহুলের ইচ্ছে করেছিল তাদের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু তাদের কাজের কথা মনে হতেই রাহুল বসে পড়ে। কিছু সময় ইন্টারভিউ শুরু হয়ে যায়। রাহুলকে যা প্রশ্ন করা হয় রাহুল তার সবকিছু উত্তর দিয়ে দেয়। রাহুলকে অপেক্ষা করার জন্য বলা হয়। সবার ইন্টারভিউ নেওয়া শেষ হয়, সবাই অপেক্ষা করছে চাকরির নামে সেই সোনার হরিণটাকে নিজের করে নেওয়ার জন্য। রাহুলও তাদের মধ্যে একজন। অফিসের পিয়ন এসে সবাইকে নিয়ে যায় একটা রুমে। তারপর ওই অফিসের সিইও এসে তাদের নাম বলা শুরু করেন, যারা এই সোনার হরিণকে নিজের নামে করে নিয়েছে। 10 জনের নাম বলা হয়, কিন্তু এই 10 জনের নামের ভিতরে রাহুলের নাম ছিল না। রাহুল সেখান থেকে চলে আসবে, তখন জয় আর নীরব রাহুলের সামনে এসে বলে, কি মনে করেছিলে আমাদের এখানে চাকরি করবে তুমি? কয়েকদিন পর আমরাই হব এই কোম্পানির সিইও। আমরা থাকতে সেটা কখনোই হতে দেব না। তোমার আর তোমার বোনের জীবন নরক করে ছেড়ে দেবো আমরা। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ভালো থাক তোরা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোদের মনের আশা যেন পূরণ হয়। রাহুল একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসতে যাবে, তার আগেই পিয়ন এসে রাহুলকে থামিয়ে দিল। তারপর রাহুলকে টানতে টানতে সবার সামনে থেকে একটা রুমে নিয়ে যায়, আর পিয়নকে রাহুল বলে, চাচা, আমায় এখানে কেন নিয়ে এলেন?
প্রিয়া রাহুলের দিকে তাকিয়ে বলেন, স্যার বলেছে আপনাকে এখানে বসিয়ে রাখতে, তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। প্রিয়া চলে যায় সেখান থেকে। কিছুক্ষণ পর সিও কারোর সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করেন। রাহুল সিওকে আসতে দেখে দাঁড়িয়ে যায়। তখন সিও রাহুলকে বসতে ইশারা করে, তার চেয়ারে বসে পড়েন। তখন ফোন রেখে সিও রাহুলকে বলেন, তোমার সাথে ইন্টারভিউ দেওয়া অলমোস্ট সবার চাকরি হয়ে গেছে, কিন্তু তোমার হলো না। সেটা আমার দুর্ভাগ্য স্যার। তোমাকে একটা শর্তে চাকরি দিতে পারি আমি। এতদিন শুনতাম চাকরির জন্য টাকা পয়সা লাগে, এখন দেখছি শর্তও লাগে। আচ্ছা শুনি তাহলে আপনার কি শর্ত? তোমাকে আমি এই কোম্পানি অ্যাকাউন্ট পদে নিয়োগ দেব, তবে আমাকে মাসে মূল্য হিসাব থেকে 50,000 টাকা দিতে হবে। তুমি এই 50,000 টাকার হিসাব কিভাবে দেখাবে সেটা তোমার ব্যাপার, এবং তোমার কোম্পানি থেকে সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে। তোমার অ্যাকাউন্টের রেজাল্ট ভালো দেখলাম, তাই তোমার জন্য এই অফার। এখন তুমি কি করবে বলো? স্যার আমি শিক্ষা অর্জন করেছি সঠিক কাজে সেটা প্রয়োগ করার জন্য। কোনো খারাপ কাজে আমি আমার অর্জন করার শিক্ষা নষ্ট করব না। প্রয়োজন হলে আপনার চাকরি করব না, তারপরও আমার শিক্ষা আমি নষ্ট করব না। রাহুল চেয়ার ছেড়ে উঠতে যাবে, তখন আবার বসে সিওর উদ্দেশ্যে বলে ওঠে, স্যার আপনাকে এই কোম্পানির মালিক বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব দিয়েছেন, আর আপনি সেই মালিককেই ঠকানোর চিন্তা করছেন। আসলে আপনাদের মতো কিছু মানুষের জন্যই কোম্পানির মালিকরা আজকে ক্ষতিগ্রস্ত, আর আপনাদের কারণে আমাদের মতো সৎ পরিশ্রমী ছেলেরা চাকরি নামক সোরান হরিণ শুয়ে ছুতে পারে না। পারলে নিজেকে শুধরে নেবেন। আসি। রাহুল কথা বলে যখন চেয়ার থেকে উঠে দরজার সামনে চলে আসে, তখন পেছন থেকে সিও বলে ওঠে, 1 মিনিট মিস্টার রাহুল, বললাম তো আমি এমন চাকরি করব না। প্লিজ টেক ইউর সিট। কেন? আসলে সন্ধ্যাবেলা রাহুল বাসায় ফিরে সোফায় বসে পড়ে। প্রিয়া রান্নাঘরে সবার জন্য চা করছিল। রাহুলকে বসতে দেখে রাহুলের সামনে এসে বলে, খিরে ভাইয়া, ইন্টারভিউ কেমন হলো? রাহুল মাথা নিচু করে কান্না করছে। প্রিয়ার প্রশ্নের কোনো রেসপন্স করছে না। তখন প্রিয়া হাঁটু কেড়ে বসে রাহুলের মাথা উপরে তুলে দেখতে পায় রাহুল কান্না করছে। তখন প্রিয়া অস্থির হয়ে বলে, কান্না করছিস কেন ভাইয়া? একটা চাকরি হয়নি তো কি হয়েছে? তুই ভেঙে পড়ছিস কেন? ভাইয়া, তুই না বলতি এত সহজে ভেঙে পড়বি না? তাহলে এখন কান্না করছিস কেন? ভাইয়া, নতুন করে আবার চেষ্টা করবি, একটা না হলে আরেকটা হবেই। সবাই নিচে চলে আসে। তখন আঙ্কেল রাহুলের সামনে এসে বলে, কিরে রাহুল, কান্না করছিস কেন? দেখো না আঙ্কেল, আমিও জিজ্ঞেস করছি কিন্তু কিছুই বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। রাহুল, কি হয়েছে বাবা? বল আমাদের। এভাবে কান্না করছিস কেন? দেখ প্রিয়াও কেমন কান্না করছে। মাথা তুলে তাকালাম প্রিয়ার দেখে, দেখলাম প্রিয়ার চোখে জল ছলছল করছে। আমি তখন ইশারায় প্রিয়াকে আমার কাছে ডেকে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই কান্না করছিস কেন পাগলি? তুই হুট করে বাসায় ফিরে এমন কান্না করছিস কেন? আমি তো খুশিতে কান্না করছিল পাগলি। মানে? খুশিতে কান্না করছিলে মানে? আমার চাকরিটা হয়ে গেছে। তবে তবে কি? তবে কি রে রাহুল? ওরা বলেছে কিছুক্ষণ আগের ঘটনা। আমরা এতক্ষণ আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম। ইন্টারভিউ নিচ্ছিলাম মানে? আমাদের কোম্পানির মালিক এতক্ষণ আপনার ইন্টারভিউ নিচ্ছিলেন। অভিনন্দন, আপনাকে সামনের মাসেই আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবেন। এতদিন আমরা আপনার মতো সৎ পরিশ্রম লোক খুঁজছিলাম। 10 দিনের ভেতরে আপনার সব কিছু রেডি হয়ে যাবে। এই মাসে 26 তারিখ ফ্লাইট। ফ্লাইট মানে? ইউ হ্যাভ বিন অ্যাপয়েন্ট অ্যাজ দ্য জেনারেল ম্যানেজার অফ ইউর ইউএস হেড অফিস। স্যার আপনি মজা করছেন আমার সাথে? সেটা না হয় 26 তারিখে বুঝতে পারবেন আমি মজা করছি কি না। এই নিন আপনার অগ্রিম বেতন আর অ্যাপয়েন্টমেন্ট লেটার। 24 তারিখ আপনার হাতে আপনার পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজ পৌঁছে যাবে। আর 26 তারিখ সকলে এয়ারপোর্টে দেখা হচ্ছে। আমার একটু কাজ আছে, আসছি আমি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থাকবেন। কথা বলে সিওর রুম থেকে বের হয়ে যায় রাহুল। ও বাসায় ফিরে আসে। রাহুল বলে ওঠে, এই ছিল, আমি ভাবছি চাকরিটা করব না। কেন করবি না? এত ভালো একটা চাকরি। আমি চলে গেলে আমার বোনটা যে একা হয়ে যাবে আন্টি। আরে পাগল, আমরা আছি কিসের জন্য? তুই চিন্তা করিস না, আমরা থাকতে প্রিয়ার কোনো সমস্যা হবে না।
আচ্ছা রাহুল, তুই কি আমাদের বিশ্বাস করতে পারছিস না? না না আন্টি, এমনভাবে বলিনি। তো কিভাবে বলছেন শুনি? আমার মনে হয় তুমি আমাদের সবাইকে বিশ্বাস করো। না আসলে সেটা নয়, আমার বোনটা বা আমি কেউ কাউকে ছাড়া কখনো একা থাকিনি। মা মারা যাওয়ার পর থেকে প্রিয়া আমার সব হয়ে আছে। ভাইয়া তুই চিন্তা করিস না, আমি সবার সাথে ভালো থাকবো এখানে। তুই আমাদের জন্য নিজের জীবনটা তো প্রায় শেষই করে দিয়েছিস, এখন না হয় জীবনটা তোর মতো করে সাজিয়ে নে। আচ্ছা, কথা পরে হবে। প্রিয়া আপু, চলো ঝটপট কিছু নাস্তা রেডি করে ফেলি, আর তোমরাও ফ্রেশ হয়ে আসো। রাহুল রুমে এসে ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখতে পায় তার প্রিয়া ফাস্টফুড রান্না করা হয়েছে। রাহুলরা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে রাহুল ছাদে এসে দোলনায় বসে তাকিয়েছে তারাদের দিকে। তখন অদিতি রাহুলের পাশে এসে বসে। তখন অদিতি রাহুলকে বলে, কি ব্যাপার, এত রাতে ছাদে কেন? আপনি কেন এসেছেন এত রাতে ছাদে? তুমি এসেছো তাই। ও আচ্ছা। মন খারাপ কেন? কোথায় আমার মন খারাপ? আমি কিন্তু তোমার দিকে তাকিয়ে বুঝতে পারছি। আপনি কি গণক নাকি? হুম, ধরে নাও তাই। এখন বলো কি হয়েছে? প্রিয়াকে ছেড়ে, আঙ্কেল আন্টি সবাইকে ছেড়ে চলে যেতে হবে কদিন পরেই, তাই। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? হঠাৎ এ কথা বলছেন কেন? তাহলে তুমি আমায় বারবার ইগনোর করছো কেন? আমি কোথায় আপনাকে ইগনোর করছি? রাহুল, তুমি তো সবার মনের কথা সব কিছুই বুঝতে পারো, তাহলে তুমি কেন আমার মনের কথাগুলো বুঝতে পারছো না? ম্যাডাম, আপনি যা চিন্তা করছেন সেগুলো কখনো সম্ভব না, তাই এসব চিন্তা বাদ দিয়ে দেন। রাহুল কথাগুলো বলে যখন চলে যাবে তখন অদিতি রাহুলের হাত ধরে সামনের দিকে ঘুরে রাহুলকে জড়িয়ে ধরে বলে, রাহুল, আমি তোমাকে নিজের অজান্তেই কবে ভালোবেসে ফেলেছি সেটা বলতে পারবো না। বাবা যখন তোমার কথা বলতো, তুমি এমনটা করেছো, তুমি ওটা করেছো, তখন থেকেই তোমায় দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি। তারপর দেশে ফিরে তোমাকে দেখে আমি তোমার উপর ফিদা হয়ে যাই। আমি দেশে আসার পর থেকে তোমার সাথে, তোমার সঙ্গে সব সময় থাকার চেষ্টা করতাম। সেই দিন যখন আপি তোমায় থাপ্পড় মেরেছিল, তখন আমার মনে হয়েছিল আপিকে মেরে ফেলি। তারপরও আপি যখন আমায় তোমার গার্লফ্রেন্ড বলেছিল, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। তোমার বলে বোঝাতে পারবো না। তুমি একবার আমার চোখের দিকে তাকাও। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ মিথ্যে বলতে পারে না। তাহলে তুমি কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? রাহুল অদিতিকে ছাড়িয়ে অদিতির উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাডাম, আমার থেকে ভালো কাউকে দেখে বিয়ে করে নেবেন, দেখবেন আপনি অনেক সুখে থাকবেন। শুধু শুধু আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। রাহুল চলে আসছিল তখন অদিতি রাহুলকে জড়িয়ে ধরে রাহুল ছাড়ানোর চেষ্টা করে। তখনই আন্টি ছাদে আসেন আর রাহুল আর অদিতিকে এই অবস্থা দেখে চিৎকার করে বলে ওঠেন, এই রাতের অন্ধকারে কি হচ্ছে এসব? অদিতি, রাহুল, তোরা এত রাতে এসব কি করছিলি? রাহুল, আমি এসব তোমার কাছ থেকে আশা করিনি। তুমি আমাদের পিছনে এইরকম কাজ করবে সেটা আমরা বুঝতেই পারলাম না। তোমার আঙ্কেলের রুমে আসো, কথা আছে। আর অদিতি, তুই আমার সাথে চল, তোকেও দেখছি অনেক অধঃপতন হয়েছে। মা, আমার একটা কথা শোনো তুমি। আসলে মা, আমি আর বললাম না চুপ করে থাকতে তোমাকে অদিতি। আন্টি, আসলে আপনি যা ভাবছেন সেরকম কিছু হয়নি। ম্যাডাম বলছিলেন, কিন্তু বললাম না আমি এখানে একটা কথাও বলতে চাই না। যা হবে আমার রুমে কথা হবে। চুপচাপ নিচে নেমে আসো তুমি। সুমা বেগম অদিতিকে টানতে টানতে ছাদ থেকে নামিয়ে চলে গেলেন। কিছু সময় পর রাহুলও নিচে চলে যায়। রাহুল বুঝতে পারে তার জন্য এই বাড়ির ভাত উঠে গেছে। আজকে তার জন্য তার বোনকেও হয়তো কথা শুনতে হবে। রাহুল আঙ্কেল আর আন্টির রুমের সামনে গিয়ে দেখতে পায় সবাই মাথা নিচু করে বসে আছে। আঙ্কেল পায়চারি করছেন তার রুমে। অদিতি এক পাশে দাঁড়িয়ে কান্না করছে। প্রিয়া আন্টির পাশে বসে আছে। রাহুল রুমে ঢুকে মাথা নিচু করে বলে ওঠে, আন্টি আঙ্কেল, আসলে রাহুল, আমি তোমাকে নিজের ছেলের মতো মনে করতাম, কিন্তু তুমি এমন কাজ করলে। আঙ্কেল, আমার কথাটা আপনারা শুনুন।
তারপর না হয় আপনারা আপনাদের মতামত বলবেন। কি শুনবো? আমি যা দেখেছি সেটা কি মিথ্যা? না, তবে মা বাবা, আমি রাহুলকে ভালোবাসি এবং রাহুলকে বিয়ে করতে চাই। কি বলছিস কি তুই? তুই অদিতি, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি যা বলছি তা নিজের মন থেকে এবং সজ্ঞানে বলছি। তোমার মেয়ে পাগল হয়ে গেছে, নিজেই নিজের ভুলটা ও বুঝতে পারছে না। মা, আমি মোটেও বাচ্চা নই যে আমি কি বলছি সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, তুই বাচ্চা, তাই তো এমন বলছিস। মা, আমি যথেষ্ট ম্যাচিওর, সো আমি জানি কি বলছি। রাহুল এবং একটু রেগে চেঁচিয়ে বলে ওঠে, আন্টি, আঙ্কেল, আপনারা আমার কথাগুলো শুনেন, তারপর ম্যাডামের কথাগুলো শুনবেন। কি আর বলবে তুমি? শুনি, কি বলতে চাও? আসলে আমি একজনকে ভালোবাসতাম, তার নাম অপি। আপনারা তো সব জানেন। ম্যাডাম আমায় অনেকবার বিভিন্নভাবে বুঝিয়েছিলেন তিনিও আমায় ভালোবাসেন, কিন্তু তার ডাকে সাড়া দেয়নি। আজকেও ম্যাডাম আমায় বলেছিলেন, কিন্তু আমি তখন মানা করে নিয়ে যখন ছাদ থেকে চলে আসবো, তখন তিনি আমায় পেছন থেকে জড়িয়ে ধরেন। তখনই আন্টি আসেন। তারপর আপনারা সব জানেন। এখন যদি মনে হয় আমি দোষী, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতেই মেনে নেব। ম্যাডাম, আপনি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। সামনে আপনার ভবিষ্যৎ পড়ে আছে, সেটা দেখে লক্ষ্য রাখুন। আন্টি, আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না। আমি আমার বোন প্রিয়া আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব আজকেই। আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারে কোনো সমস্যা হোক। ভাইয়া, তুই একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যা বলেছি কখনো? তুই কি সত্যি অদিতিকে ভালোবাসিস না? রাহুল একবার অদিতির দিকে তাকায়। অদিতি রাহুলের দিকে অনেক আশা নিয়ে তাকায়। তখন রাহুল অদিতির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলে, না। তুই শিওর তো? অদিতি রাহুলের কথা শুনে রাহুলের সামনে সে রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, আপি তোকে এমনি ছেড়ে যায়নি, সে আগেই বুঝতে পেরেছিল তুই একটা কাপুরুষ। জানিস, একটা মেয়ে ছেলেটাকে কতটা ভালোবাসলে নিজের থেকে এসে সেই ছেলেটাকে ভালোবাসার কথা বলে। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাবা মায়ের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলে। তোকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই আর কখনো আমার সামনে আসবি না, চলে যা আমার সামনে থেকে। চল প্রিয়া, আমাদের বেরিয়ে পড়তে হবে এখন। তারপর রাহুল আঙ্কেল আর আন্টিকে সালাম করে প্রিয়াকে নিয়ে সদর দরজা দিকে হাঁটা দিল। সদর দরজা পার হতে যাবে তখন আন্টি বলে ওঠেন, দাঁড়া তোরা। রাহুল আর প্রিয়া দাঁড়িয়ে পড়ে। তখন আন্টি রাহুলের সামনে গিয়ে বলেন, আমি বাড়ির বউকে এত রাতে বাড়ির বাইরে যেতে দিব না, আর তোমাকেও যেতে হবে না। তোমার কথা বিশ্বাস করে নিলাম, তবে তুমি আর অদিতি কেউ কারোর সাথে ভুলেও কখনো কথা বলবে না। আচ্ছা। এই সপ্তাহে আমি অদিতির বিয়ে আমার ভাইয়ের ছেলের সাথে হবে। সবাই চলে যায় সবার রুমে। রাহুল বাড়ি থেকে বের হয়ে এসে বাগানের পুকুরে সিঁড়িতে বসে নিজের চোখের জল ফেলছে। এদিকে অদিতি তার রুমে গিয়ে দরজা আটকিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছে। দুইজনই কান্না করছে। একজন কান্না করছে বদ্ধ রুমে, আর একজন কান্না করছে কালো অন্ধকারে। পরের দিন সকালে রাহুল ফ্রেশ হয়ে ড্রাইভারদের সাথে খাবার খেয়ে গাড়িতে আঙ্কেলের জন্য অপেক্ষা করছে। রাহুলকে ভেতরে গিয়ে খাবার খাওয়ার জন্য আরিফ আর প্রিয়া ডাকতে এসেছিল, কিন্তু রাহুল তাদের মানা করে দেয়। সবাই বুঝতে পারে রাহুল কেন আসেনি। কিছুক্ষণ পর আঙ্কেল চলে আসলে গাড়ি চালানো শুরু করে। কিছু সময় পর রাহুল অফিসে এসে পৌঁছে যায়। আঙ্কেলকে নামিয়ে দিয়ে রাহুল চলে যায় তার অফিসে। অফিসে গিয়ে সিও স্যারের রুমের সামনে গিয়ে বলে, স্যার আসবো? আরে রাহুল যে, আসো, বসো। স্যার কেমন আছেন? ভালো আছি, তোমার কি খবর? ভালো। স্যার, একটা ব্যাপারে কথা বলার জন্য এলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? স্যার, আমার যাওয়ার ডেটটা কি এগিয়ে আনা যায় না? কিন্তু কেন? এমনি আসলে স্যার, আমি যত তাড়াতাড়ি যাব তত ওই অফিসের সবার সাথে কমিউনিকেশনটা ভালো হবে এবং কাজ করতেও সুবিধা হবে। সেটা ঠিক বলছো তুমি। তো তুমি কবে যেতে চাও? এই মাসের 22 তারিখ স্যার। আচ্ছা, হয়ে যাবে। তাহলে আমি আসি স্যার। রাহুল বের হয়ে আসে কোম্পানি থেকে। রাহুল যখন সিগন্যাল দাঁড়িয়েছিল তখন দেখতে পায় অপি বাইকে একটা ছেলের সাথে জড়াজড়ি করে বসে আছে।
আর অনেক হাসাহাসি করছে। রাহুল সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগন্যাল ছেড়ে দিলে রাহুল বাসায় চলে আসে। রাহুল বাসায় এসে কারোর সাথে কথা না বলে নিজের রুমে গিয়ে তার কাপড় নিয়ে চলে আসতে যাবে, তখন আন্টি রাহুলের সামনে এসে দাঁড়ান। রাহুল একবার তাকিয়ে মাথা নিচু করে নিল, তখন আন্টি বলেন, কোথায় যাচ্ছিস এসব নিয়ে? ড্রাইভারদের এখানে। এখানে থাকতে তোর সমস্যা কি? এমনি এখানে কোনো সমস্যা নেই। তোর জন্য প্রিয়াও সকাল থেকে কিচ্ছু খায়নি, রাতে ঘুমায়ওনি, কেন করছিস এসব? আচ্ছা তুই থাক বাসায়, আমি কিছু বলবো না। আজকে বিকালে অদিতিকে দেখতে আসবে আমার ভাই এবং ভাবিরা, তোকে কিন্তু থাকতে হবে বাবা। আন্টির কথা শুনে প্রিয়ার দিকে তাকালাম। সত্যি প্রিয়াকে কেমন যেন লাগছে। তারপর বললাম, আচ্ছা থাকবো এখানে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। রাহুল ফ্রেশ হয়ে এসে নিচে দেখতে পায় আঙ্কেল আর আরিফও চলে এসেছে। সবাই মিলে টেবিলে বসে তখন রাহুল একবার সবার দিকে তাকায়। রাহুল আর চোখে অদিতিকে দিয়ে তাকিয়ে দেখে অদিতির চোখ ফুলে আছে। অদিতিকে দেখেই বোঝা যাচ্ছে সে কান্না করেছে, একটু আগেও হয়তো। রাহুল তখন বলে ওঠে, প্রিয়া বিকেলে আমার সাথে তোকে বের হতে হবে একবার। কেন ভাইয়া? আমার কিছু শপিং করতে হবে। অদিতির বিয়ের শপিং তো কালকে করব, তখন না হয় তুই আমাদের সাথে করে নিবি তোর শপিং। আঙ্কেল আন্টি একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আজকে অফিস থেকে ফোন দিয়েছিল আমায়। কি বলবো কল দিয়ে? আমাকে আর 4 দিন পর মানে 22 তারিখ আমেরিকায় চলে যেতে হবে। ওইখানে নাকি কি একটা ট্রেনিং আছে, সেখানেই জয়েন করতে হবে। অদিতি রাহুলের কথা শুনে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। রাহুল তাকিয়েও না তাকালো না। রাহুল চুপচাপ খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে বাড়িতে অনেক মানুষের কথা বলা, বাচ্চাদের হই হুল্লো, রাহুলের ঘুম ভেঙে যায়। তখন রাহুলের মনে পড়ে আজকে অদিতিকে দেখতে আসবে। রাহুল ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখতে পায় সবাই বসে কথা বলছে, আর অদিতি আর একটা ছেলেকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। রাহুলকে আসতে দেখে আন্টি বলে ওঠে, সবার সাথে কিছুটা কথা বলে আমি প্রিয়াকে বললাম, আপু চল তাহলে। রাহুল, একটু পরে যা, দুই পক্ষের কথা হয় যাক, তারপর না হয় যাবি। আমার পাশে আয়। রাহুল কোনো কথা না বলে রাহুল আন্টির পাশে গিয়ে বসে। এইদিকে অদিতি তাকিয়ে আছে রাহুলের দিকে, আর অদিতি মনে মনে বলছে, রাহুল, এখনো সময় আছে। একটি বার মুখ ফুটে বলো তুমি আমায় ভালোবাসো। প্রয়োজন হলে আমি তোমার হয়ে সবাইকে ম্যানেজ করে নিব। তবুও তুমি বলো আমায় ভালোবাসো। রাহুল, আমি যে তোমায় নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আমি যে তুমি ছাড়া মৃত। রাহুল মাথা নিচু করে বসে আছে। তখন রাহুলকে বলা হয় ছেলে পছন্দ হয়েছে কিনা। রাহুল অদিতির দিকে তাকিয়ে বলে, ম্যাডাম আর স্যারকে খুব মানিয়েছে, সুন্দর মনে হচ্ছে, একজন আরেকজনের জন্যই তৈরি হয়েছে। অদিতি রাহুলের দিকে তাকিয়ে রাহুলের চোখে পানি দেখতে পায়, যা কেউ দেখতে পায়নি। রাহুল তারপর দাঁড়িয়ে বলে, আন্টি এবার আমরা আসি তাহলে, আপনার কথা বলেন। আপু চল। ভাইয়া পালিয়ে যাচ্ছিস কেন? মানে? অদিতির বিয়ে দেখতে পারবি না, তাই পালিয়ে যাচ্ছিস তুই? কি বলছিস কি তুই আপু? আমি কেন অদিতি ম্যাডামের বিয়ে দেখতে পারবো না? কারণ তুই অদিতিকে ভালোবাসিস, আর সেটা তোর নিজের অজান্তেই। ভাইয়া, আর কত নিজের ভালোবাসাকে হত্যা করবি? কেন করছিস এমন তুই? তুই যা ভাবছিস এমন কিছুই না। তাহলে বিকেলে তোর চোখে জল ছিল কেন? ভাইয়া, সত্যিকারের ভালোবাসা সবার জীবনে এমন করে আসে না। এখনো সময় আছে, নিজের মনের কথা খুলে বল তুই সবাইকে। কাকে বলবো বল? যে আঙ্কেল আমাদের এত সাহায্য করছে তাকে না, যে আন্টি আমাদের মায়ের মতো করে স্নেহ করছে তাকে বলবো? আঙ্কেল আন্টির কি ইচ্ছে করে না নিজের মেয়ের জন্য একটা প্রতিষ্ঠিত ছেলে খুঁজে সেই ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে? আমি পারবো না এমন কাজ করতে। আর হ্যাঁ, আমিও ভালোবাসি অদিতিকে, তবে সেটা দূর থেকে। বাদ দে এসব কথা। ভাইয়া, তুই অনেক ভালো রে। তোর মতো ভাই পেয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আচ্ছা নে, খাওয়া শুরু কর। খাওয়া দাওয়া শেষ করে রাহুলরা বাসায় চলে আসে। রাতে খাবার টেবিলে রাহুল অদিতিকে দেখতে পায়নি। এভাবে কেটে যায় 2 দিন। কালকে রাহুলের ফ্লাইট। রাতের ঠান্ডা বাতাসে রাহুল দাঁড়িয়ে আছে ছাদে। পিছনে কারো আসার শব্দে রাহুল পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখতে পায় অদিতি। রাহুল তখন ছাদ থেকে নামতে যাবে, তখন অদিতি বলে ওঠে, চলেই তো যাব, আর হয়তো কখনো তোমার সাথে কথা হবে না।
10 মিনিট আমার সাথে ছাদে বসে কথা বলবে তুমি? ধরে নাও এটা আমার আর তোমার শেষ দেখা। দেখুন, এভাবে আমাদের ছাদে কেউ দেখে ফেললে সমস্যা হবে। আমি চাই না আর কোনো সমস্যা হোক। চিন্তা নেই, আমি মায়ের অনুমতি নিয়ে আসছি। ও আচ্ছা, বলুন কি বলবেন। কখনো কারোর সাথে কখনো কারোর সাথে খুব বেশি সংযুক্ত হতে নেই, যদি না তারও আপনার প্রতি একই রকম অনুভব না করে। কারণ একতরফা ভালোবাসা মানসিকভাবে একটা মানুষকে ধ্বংস করতে পারে। প্রেমে পড়া আমার কোনো ভুল ছিল না, কিন্তু এমন একজন মেয়ে কিন্তু এমন একজন মানুষের প্রেমে পড়েছি যে তার নিজের মনের কথা বলতে পারে না। এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি জানি তুমি কখনোই পারবে না ভালোবাসতে আমাকে, কিন্তু তারপরও আমি থামাতে পারছি না নিজের অবাধ্য ভালোবাসাকে। আমি জানি তুমি আমার নও, কিন্তু এটা আসলে কোনো ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি এবং আমি কোনো আশা ছাড়াই তোমাকে ভালোবাসি আর চিরকাল বেসে যাব। রাহুলের দিকে তাকিয়ে অদিতি কথাগুলো বলছিল। অদিতির চোখ দিয়ে বন্যা বয়ে চলছে। রাহুলও সেটা বুঝতে পারছে, কিন্তু রাহুল সব বুঝেও চুপ করে রইল। অদিতির চোখে জল মুছে বলে, কালকে ফ্লাইট কটায় তোমার? সকাল 8টায়। আচ্ছা, এতদিনেও কি আমার জন্য কিঞ্চিত পরিমাণ ভালোবাসা জন্মায়নি তোমার? ম্যাডাম, কিছু কিছু কথা বা অনুভূতি প্রকাশ না করাই ভালো। কিছু কথা না হয় নিজের ভেতরেই থাকা ভালো। কিছু না বলা কথাগুলোর মাঝেই অনেক পূর্ণতা লুকিয়ে থাকে। অনুভূতিগুলো ভুলতে পারবে তুমি? জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে অনেক কিছুই এড়িয়ে চলতে হয়। আমিও না হয় অনুভূতিগুলোকে। রাহুল কথা শেষ করার আগে রাহুলকে জড়িয়ে ধরে অদিতি। রাহুল অদিতিকে ছাড়াতে চাচ্ছে, তখন অদিতি বলে ওঠে, আর তো কখনো এভাবে জড়িয়ে ধরার সুযোগ হবে না। বেশি না, 5 মিনিট জড়িয়ে ধরে থাকবো, তারপর তুমি মুক্ত হয়ে যাবে। রাহুল আর কিছু বলল না। রাহুল বুঝতে পারলো তার টি শার্টটা ভিজে গেছে। রাহুলেরও ইচ্ছে করছে অদিতিকে জড়িয়ে ধরতে, কিন্তু রাহুল অদৃশ্য বাধার কারণে চুপ করে রইল। কিছুক্ষণ পর অদিতি রাহুলকে ছেড়ে দিয়ে বলে ওঠে, তোমার মনের আশা পূরণ হোক, এই শুভকামনা করি। ভালো থেকো তুমি। তার আগেই অদিতি নেমে যায় ছাদ থেকে। রাহুল অন্ধকারে নিজের চোখের জল ঝরিয়ে নিজের রুমে গিয়ে সবকিছু রেডি করে একটা চিঠি লেখে অদিতির জন্য। প্রিয় অদিতি, যতবারই তোমার দিকে তাকিয়েছি ততবারই আমি মুগ্ধ হয়েছি। হয়তো এটাই ভালোবাসা। আমি মনে করতাম মানুষের জীবনে ভালোবাসা হয়তো একবারই আসে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি যখন নিজেকে একা অনুভব করতাম তখনই তুমি আমায় এসে সঙ্গ দিতে। আমার মন খারাপ থাকলে সেটাও তুমি কি করে যেন বুঝে নিতে। তুমি আমার সাথে যতক্ষণ থাকতে ততক্ষণ আমার কি যে ভালো লাগতো সেটা বলে বোঝাতে পারবো না। এই ভালো লাগা তোমায় আমায় সঙ্গ দেওয়া, আমার না বলা কথাগুলো তুমি বুঝে নিতে, এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। আমি হয়তো প্রকৃত ভালোবাসার মূল্য দিতে পারিনি। যে আঙ্কেল আর আন্টি আমার খারাপ পরিস্থিতিতে আমায় এতটা সাপোর্ট দিয়েছে, আমার নিজের ছেলের মতো ভালোবেসেছে, তাদের হাসি আমি কি করে কেড়ে নিতে পারি বলো তুমি? আমি নিজের মাকে হারিয়েছি অনেক আগেই, কিন্তু এদের ভালোবাসা হারাতে দেবো না। মা আর বাবার ভালোবাসার জন্য আমি না হয় আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিলাম। হয়তো কিছুদিন কষ্ট হবে, বা চিরকাল এই কষ্ট থেকে যাবে আমার। তবুও তো আমার জন্য আঙ্কেল বা আন্টির মুখে হাসি ফুটে উঠবে। সবশেষে একটাই কথা বলবো, আমিও তোমায় ভালোবাসি, খুব খুব। আমার ভালোবাসাটা না হয় অপ্রকাশিতভাবেই থেকে যাবে, থাকুক না, তাদের সমস্যা কি? ভালো থেকো, সুখে থেকো, তোমার বিবাহিত জীবন সুখের হোক। পারলে এই কাপুরুষটাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার কাপুরুষ ভালোবাসা। রাহুল চিঠিটা লিখছিল আর কান্না করছিল। লেখা শেষ করে চিঠিটার একজোড়া কানের দুল আর এক সেট নূপুর নিয়ে হাঁটা দিল অদিতির রুমে। রাহুল রুমে প্রবেশ করে দেখতে পায় অদিতি ঘুমে আছে। ঘুমন্ত চেহারায় অদিতিকে দেখতে খুব সুন্দর লাগছে। রাহুল চিঠিটা অদিতির বালিশের নিচে রেখে অদিতির পায়ের নূপুর পরিয়ে অদিতির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে আসে সেখান থেকে। রাহুল রুমে এসে তার রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল ঘুম থেকে উঠে রেডি হয়, তার সবকিছু নিয়ে নিচে চলে আসে। রাহুল নিচে এসে দেখতে পায় প্রিয়া টেবিলে খাবার সাজাচ্ছে আর কান্না করছে। আঙ্কেল সোফায় বসে আছে, আন্টি কি যেন কাজ করছে। রাহুল তার আঙ্কেলের সামনে গিয়ে বলে, আঙ্কেল চলেন নাস্তাটা করে নেই। তুই এসে গেছিস?
চল। রাহুল খাবার টেবিলে গিয়ে দেখলো তার পছন্দের সব খাবার। অদিতি আসেনি আজকে খাবার টেবিলে। রাহুল খাওয়া শুরু করলো। সবাই খাচ্ছে কিন্তু প্রিয়া খাবার খাচ্ছে না। তখন রাহুল বলে, কিরে প্রিয়া, খাবার খাচ্ছিস না কেন? হ্যাঁ, খাচ্ছি তো। এদিকে আয়। প্রিয়া এসে রাহুলের পাশে বসে। তখন রাহুল প্রিয়ার মুখের সামনে খাবার ধরে বলে। হা কর, আমি খাইয়ে দিচ্ছি। রাহুলের কথা শুনে প্রিয়া আবার নিজেকে আটকে রাখতে পারলো না। প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে। প্রিয়া কান্না করছে। রাহুল প্রিয়াকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রাহুল সবার উদ্দেশ্যে বলে ওঠে, আঙ্কেল, এবার আসি আমি। কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন, আর আমার বোনটাকে দেখে রাখবেন। কি বলছিস কি বাবা তুই? চিন্তা করিস না, তুই প্রিয়া আমাদের সাথে ভালো থাকবে। দোয়া করে তুই অনেক বড় হ বাবা। আন্টি, মায়ের আদর স্নেহ পায়নি বেশি দিন, তারপর আপনি আমার মায়ের আদর জায়গা নিয়ে নিলেন। যদি তোমার এই ছেলে তোমাকে কোনো কারণে কষ্ট দিতে থাকে তাহলে ক্ষমা করে দিও। না বাবা, এরকম করে বলিস না তুই। সফল একজন মানুষ হয়ে তুই খুব তাড়াতাড়ি ফিরে আসবি আমাদের কাছে, দোয়া করি। তারপর রাহুল, প্রিয়া আর আরিফ বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে রাহুল তার সকল কাজ শেষ করে প্রিয়া আর আরিফকে বলে, আরিফ ভাই, আমার বোনটাকে তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম। আজকে থেকে তুমি আমার বোনের সুখ দুঃখের সাথী। এতদিন আমি ছিলাম, কিন্তু এখন চলে যাচ্ছি। আমার বোনটাকে দেখে রেখো তুমি। ভাইয়া, তুমি চিন্তা করো না, তোমায় কথা দিলাম প্রিয়ার সাথে আমি আছি আর থাকবো চিরকাল। আসি রে আপু, ভালো থাকিস, আর কথা হবে আপু। রাহুল কথার বলে ভিতরে চলে যায়। প্রিয়া আর আরিফ তাকিয়েছিল রাহুলের যাওয়ার দিকে। রাহুল ভেতরে চলে যাওয়ার পর আরিফ প্রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। অদিতি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে বসে। তখন তার পায়ের দিকে তাকিয়ে দেখে নূপুর। অদিতি বুঝতে পারছে না তার পায়ে নূপুর আসলো কোথা থেকে। হঠাৎ করে অদিতি নজর পড়ে তার বালিশের পাশে একটা কাগজের উপর। অদিতি কাগজটি হাতে নিয়ে দেখতে পায় একটা চিঠি। অদিতি চিঠিটা পড়ে কান্না করতে করতে তারপর চিঠিটা নিয়ে চলে যায় নিচে। এদিকে রাহুল দীর্ঘ ভ্রমণযাত্রা শেষ করে পৌঁছে যায় আমেরিকায়। তারপর অফিসে কয়েকজন এসে রাহুলকে রিসিভ করে নিয়ে যায়। রাহুল সবার সাথে পরিচিত হয়ে চলা শুরু করলো অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে তার বসের সাথে কথা বলে তার কাজের সবকিছু জেনে বাসায় চলে আসে। রাহুল ফ্রেশ হয়ে এসে প্রিয়ার সাথে কথা বলে নেয়। এভাবে চলছিল রাহুলের দিনকাল। রাহুল প্রত্যেকদিন প্রিয়ার সাথে কথা বলতো, সবার খোঁজ নিত, সবার আড়ালে অদিতির ঘুমন্ত ছবিটার দিকে তাকিয়ে থাকতো। প্রিয়ার কাছ থেকে রাহুল জানতে পারে অদিতির বিয়ে হয়ে গেছে, আর অদিতি এখন একটা কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করছে। রাহুল অদিতির বিয়ের কথা শুনে সেদিন অদিতির ছবি সামনে রেখে অনেক ড্রিঙ্কস করেছিল। কয়েকদিন পর রাহুল কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। শত ব্যস্ততার মাঝেও রাহুলের অদিতির পাগলামিগুলো মনে হতো। রাহুল তখন অদিতির ছবির দিকে তাকিয়ে থাকতো। কিছু সময় এভাবেই কাটছিল রাহুলের দিন। 5 বছর পর অফিসের সবার সাথে রাহুল বেশ ভালোভাবেই কাজ করছে। 2 বছরের মাঝেই রাহুলদের কোম্পানি বিশ্বের 1 নম্বর কোম্পানিতে পরিণত হয়। কোম্পানির বস রাহুলের কাছে খুশি হয়ে রাহুলকে আমেরিকা শহরে একটা ডুপ্লেক্স বাড়ি এবং একটা লামনগিরি গাড়ি গিফট করেন। একদিন রাতে রাহুল ঘুমিয়েছিল, তখন 2টা হবে। হঠাৎ করে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতে রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাহুল তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে আসে তার বসের বাসায়। রাহুল বাসায় এসে বেল বাজায়, তারপর কাজের লোক দরজা খুলে দিল। রাহুল তার বসের রুমে চলে যায়। রাহুলকে দেখে তার বস রাহুলকে এভাবে তাড়াহুড়া করে বাসা আসার কারণ বলেন। রাহুল সব শুনে বলে, স্যার, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না কিছুই। আপনি রিল্যাক্স থাকুন, আমি সব সামলে নেবো, আর দেখছি সব। তখন বস রাহুলকে বলেন, আজকে থেকে তুমি আমার বাংলাদেশে আমার অফিসের সিইও নিযুক্ত করলাম। আর এই নাও সব ডকুমেন্ট। আমি এখনই বাংলাদেশে বলে দিচ্ছি সবকিছু। না স্যার, এখন না, আমি বললে আপনি সেটা বলবেন। আচ্ছা বস, বলে জিজ্ঞেস করেন রাহুল কবে দেশে ফিরবে। তখন রাহুল বলে, স্যার, কালকে সকালেই আমি রওনা দিচ্ছি। বস আচ্ছা বলে আর কিছু কথা বলে রাহুল চলে আসে সেখান থেকে বাসায়। এসে রাহুল সবকিছু গুছিয়ে নিয়ে সকাল 7টায় বেরিয়ে পড়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সকল ফর্মালিটি শেষ করে বিমানের অপেক্ষা করতে থাকে। আপনাদের বলা হয়নি, প্রিয়া আর আরিফের বিয়ে হয়ে গেছে।
তাদের 3 বছরের একটা মেয়ে আছে, নাম ঋতু। আর রাহুলের বাবা 2 বছর আগে মারা গেছেন। রাহুল কিছুক্ষণ পর বিমানে উঠে পড়ে। কিছু সময় পর বিমান উড়াল দিল। রাহুলের মনে পড়েছে 5 বছর আগের স্মৃতিগুলো। 24 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রা শেষে বিমান বাংলাদেশের রানওয়ে ল্যান্ড করে। তারপর রাহুল এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বাইরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। রাহুল বাসায় এসে বেল দিল। কিছুক্ষণ পর কেউ দরজা খুলে দিল, আর তার দিকে তাকিয়ে রইল। দরজা খুলে দেওয়া মানুষটাও তাকিয়ে আছে রাহুলের দিকে। দুজনেরই ধ্যান ভাঙে। ভিতর থেকে আন্টির গলা স্বর শুনে আন্টি বলে ওঠে, কে আসছে রে অদিতি এত সকালে? আন্টি আমি আসছি। আন্টি দরজার সামনে এসে রাহুলকে দেখতে পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও জড়িয়ে ধরে। তখন আন্টি বলেন, কি রে বাবা, হঠাৎ করে এলি তুই? আমাদের বললে কি হতো, আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে সারপ্রাইজ দিলাম, আর বলে দিলেই সেটা কি আর সারপ্রাইজ থাকতো কি? তা অবশ্য ঠিক। বাকিরা কই? আয় ভেতরে আয়, সবাই আছে। প্রিয়া, আরিফ, কই গো তুমি? সবাই নিচে আসো, দেখে যাও কে আসছে। আঙ্কেল রুম থেকে বেরিয়ে এসে রাহুলকে দেখতে পেলেন। তারপর রাহুল আঙ্কেলকে সালাম করে। প্রিয়া, ঋতু আর আরিফ একসাথে নিচে নামে। প্রিয়া তো রাহুলকে দেখতে পেয়ে ভাইয়ে বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তখন প্রিয়া বলে, ভাইয়া কখন এলি? তুই আসবি সেটা আমাদের বললি না কেন? ঋতুকে প্রিয়ার কোল থেকে নিয়ে বললাম সারপ্রাইজ দিলাম। রাহুল সবার সাথে টুকটাক কথা বলে ঋতুকে কোলে নিয়ে নাস্তা করতে বসে। সবাই অনেক কথা বলছে। রাহুলও তাদের সাথে হ্যাঁ বা না বলছে। অদিতি খাবার খাচ্ছে। সবার আড়ালে রাহুলের দিকে তাকাচ্ছে। তখন আঙ্কেল বলেন, কতদিনের ছুটিতে এলি? তুই না একেবারে চলে আসছিস? না গেলে একটা কাজে আসছি, কাজটা শেষ হয়ে গেলে আবার ফিরে যাব। এবার না হয় বিয়েটা করে নিজের বউকে সাথে করে নিয়ে যাবি। বিয়ে? হ্যাঁ বিয়ে। তোর জন্য আমরা মেয়ে ঠিক করে রেখেছি। মেয়েটাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, তোরও পছন্দ হবে। আমাদের মামা ভবনের খাওয়া হয়ে গেছে, আমরা গেলাম ঘুমাতে। রাহুল কথাটা বলে সেখান থেকে চলে যায়। রাহুলের যাওয়ার দিকে সবাই তাকিয়ে আছে। তখন আরিফ বলে ওঠে, নাও এবার ঠেলা সামলাও। আমি আগেই বলেছিলাম এই কাজ করো না, কিন্তু তোমরা আমার কথা শুনলে কোথাও। আমার ভাই আমি সামলে নেব, তোমাকে কিছু করতে হবে না। আমার ছেলে আমি সামলে নিব। বাহ বাহ। বাবা তুমি কিছু বলবে? আমি নাই এর মাঝে। হ্যাঁ বাবা, আমিও নাই তুমিও নাই, এরা সামলাক এদের ব্যাপার। অদিতি তুই কি? আরিফ আর বলতে পারল না। অদিতি তার আগেই অদিতি বলে ওঠে, ভালো, জানিস মুখের কথা মুখেই রেখে দে, তা না হলে। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যায়। দুপুরে রাহুলের ঘুম ভাঙে। প্রিয়ার ডাকে। তখন রাহুল বলে, কিরে এভাবে ডাকছিস কেন? তাহলে কি করব? কি হয়েছে বল। কাপড় চেঞ্জ করে আয়। কাপড় চেঞ্জ করবো কেন? আর এগুলো? নিচে আয় ফ্রেশ হয়ে। রাহুল ফ্রেশ হয়ে এসে দুপুরে খাবার খেয়ে সবার জন্য নিয়ে আসা সবার সাথে কথা বলতে শুরু করে। কিছু সময় গল্প করে রাহুল ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে প্রিয়ার রুমে গিয়ে বলে, আপু আসবো? হ্যাঁ ভাইয়া আয়। ঋতুকে দে তো। তুই কি আমার আগের ভাইয়া? কেন? তুই জবে থেকে এসছিস তখন থেকেই আমার মেয়েকে নিয়ে পড়ে আছিস, আমার কোনো খোঁজই নিচ্ছিস না। তোর খোঁজ নেওয়ার মানুষ আছে তাই নেই না। আমরা মামা ভাগ নিয়ে ছাদে গেলাম, তুই 2 কাপ কফি নিয়ে ছাদে আয়। রাহুল ঋতুকে নিয়ে ছাদের দোলনায় বসে। মামা ভাগ্নের খুনসুটি শুরু হলো। প্রিয়ার রুম গুছিয়ে রুম থেকে যে বের হতে যাবে তখন অদ্বিতীয় রুমে প্রবেশ করে বলে, ভাবি আমার মাটাই কই? ঋতু তো তার মামার সাথে ছাদে আছে। ঋতু কি আমাদের কিছু হয় না ভাবি? কেন? ঋতু তো তোমার ভাইজি, তোমার ভাইয়ের মেয়ে। তাহলে তোমার ভাই আসছে থেকে ঋতুকে নিয়ে পড়ে আছে। তুমি গিয়ে নিয়ে এলেই তো হয়। তাই করতে হবে দেখছি। রাহুল দোলনায় শুয়ে ঋতুকে বুকে বসিয়ে ঋষুর সাথে দুষ্টুমি করছে। তখন অদিতি ছাদে আসে এবং রাহুলের বুক থেকে ঋতুকে নিয়ে তার কাছে। তখন রাহুল বলে ওঠে, হ্যালো এক্সকিউজ মি, এটা কোন ধরনের ব্যবহার? ব্যবহার মানে? ঋতুকে আমার কোলে নিয়ে বললাম, আমার ভাগ্নে চোরের মতো নিয়েছিলেন কেন? এই মুখ সামলে কথা বলবেন, কিন্তু তা না হলে খবর আছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, শাকচুন্নি মেয়ে। এই কি বললি তুই? শাকচুন্নি বলেছি।
এটি তো কিছুই বুঝছে না, কিন্তু হাসছে। তখন রাহুল বলে, দেখেছেন, আপনাকে শাকচুনি বলেছি দেখে আমার ভাগ্নে কি খুশি হয়েছে। ইউ হয়েছে, চোর করতে এসে ধরা পড়ছেন। যান, আপনাকে ক্ষমা করে দিলাম। ওই, কে চোর? তুই চোর? চোর না, তুই ডাকাত। চোরের মতো মেয়েদের রুমে ঢুকে একটা ঘুমন্ত মেয়েকে কেস করে তার পায়ে আবার নূপুর পরিয়ে দিস, আবার অন্যকে বলিস চোর। আমার ভুল হয়েছে। হুম। আমার ভুল হয়েছে আপনাকে চোর বলাতে। আসলে আমি তো একটা চোরনি। রাহুল কথাটা বলে ছাদ থেকে ঋতুকে নিয়ে চলে আসে। ঋতু প্রিয়ার কাছে দিয়ে রাহুল বের হয়ে যায় বাসা থেকে। রাহুল অফিসে এসে দারোয়ানকে চাবি নিয়ে অফিসে ঢুকে তার ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। রাহুল অফিসের সকল কর্মচারীর লিস্ট দেখে কয়েকটা নাম সিলেক্ট করে পাঠিয়ে দেয় জনির নাম্বারে। এবার জনির পরিচয় দেয়। জনি হলো আমেরিকা একজন হ্যাকার। একটা কাজে জনির সাথে রাহুলের পরিচয় হয়। রাহুল অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। ঋতুকে অদিতির পাশ থেকে নিয়ে সবার সাথে আড্ডা দেওয়া শুরু করে। তখন আন্টি বলেন, বাবা, তোকে একটা মিথ্যে বলা হয়েছিল রে। আমি তো আন্টির কথা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, মিথ্যে বলেছে আমাকে তুমি? আমি একা না, সবাই মিলেই মিথ্যা বলেছিল। মানে? আসলে প্রিয়া, তুই বল। তারপর বলো। আসলে ভাইয়া, ম্যাডামের কি? আস্তে আস্তে ম্যাডামকে শুয়ে বললাম, শাকচুন্নি কি কোথাও চুরি করতে ধরা পড়েছে? রাহুলের কথা শুনে অদিতি রাহুলের দিকে রাগে চোখে তাকায়। তখন রাহুল হালকা একটা চোখ টিপ মেরে বলে, কি হয়েছে? অদিতির বিয়ে হয়নি। আসলে আমরা সবাই এতদিন তোকে মিথ্যে বলেছিলাম। আচ্ছা ভালো, কি কিন্তু মিথ্যে বলার কারণ? আসলে তুই চলে যাবার পর আমরা বাসায় সবাই মন খারাপ করে বসেছিলাম। তখন অদিতি তার রুম থেকে এসে কান্না করতে করতে তোর চিঠি আমাদের হাতে দিয়ে পড়তে বলে। আমরা তোর চিঠি পড়ে নিজের ভুল বুঝতে পারি। তারপর অদিতি বিয়ে ক্যান্সেল করে দিই। তারপর তোকে যখন জানাতে যাব, প্রিয়া আর অদিতি আমায় মানা করে। অদিতি বলে, ও আমায় অনেক কাঁদিয়েছে, এখন আমি ওর হের বদলা নিব। তাই তোমরা ওকে বলবে আমার বিয়ে হয়ে গেছে। আমি অনেকবার আমার কাজের জন্য তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য কল দিয়ে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা বলতে দেয়নি। তুই আমার ওপর রাগ করে থাকিস না বাবা। লে হালুয়া, দেখলেন নি পাঠক বন্ধুরা, ওরা আমার সাথে কি গেম খেললো। তখন আমি প্রিয়ার উদ্দেশ্যে বললাম, আসলে আমার এখানে আসাই ভুল হয়েছে। আমি মনে করেছিলাম আমার বোন এখানে আছে, কিন্তু এখানে দেখি অন্য কেউ আছে, আমার বোন না। আমি আজকেই আমার অফিসে থেকে দেওয়া বাড়িতে উঠবো। আসলে ভাইয়া, থাক, আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে উঠছিলাম, সেটা দেখাতেই ভুলে গেছি। কি দেখাবি? আমার হবু বউকে। মানে? হবু বউ মানে? আসলে আমার কোম্পানির বসের বড় মেয়ে বৃষ্টির সাথে কাজের স্বার্থে পরিচয় হয়, তারপর কথা বলা হয়। একসময় বৃষ্টি তার বাবাকে বলে সে আমায় পছন্দ করে। বস তখন আমার ডেকে সব কিছু বলেন। প্রথমে আমি মানা করে দেই, কিন্তু একসময় চিন্তা করি আর কত একা থাকবো, তাই রাজি হয়ে যাই। বৃষ্টি এই সপ্তাহে বাংলাদেশে আসবে। আমাদের এখানে সব কাজ শেষ হয়ে গেলে আমেরিকা ফিরে গিয়ে বিয়েটা সেরে নেব, আর তোমরাও সাথে যাবে আমার। অদিতির কি হবে? আমি কি বলবো, তোরাই তো বলেছিস ওনার বিয়ে হয়ে গেছে, তাই আমি এত চিন্তা না করে রাজি হয়ে গেলাম। আমি যাই, কালকে থেকে আমার অফিস আছে। ভাইয়া, আমি তোমার সব বিয়ে দায়িত্ব নিয়ে দেখাশোনা করব। সেটা কি আর বলতে। রাহুল কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। আর অদিতি আরিফের দিকে তাকিয়ে মনে মনে বললাম, আরিফের বাচ্চা, আজকে আমি তোরে খাইছি শালা। এ নাকি আমার ভাই? ঘর শত্রু বিভীষণ না হয়, ঘর শত্রু আমার ভাই হলে ভালো হতো। কোথায় আমার সাহায্য করবে তা না করে বলছে বিয়ের দায়িত্ব নিবে। রাহুলের বাচ্চা, এতদিন কিছু করিনি আমি তোকে ভালোবাসি বলে, কিন্তু এবার দেখবি আমি কি করি। অদিতির দিকে তাকিয়ে দেখলাম অদিতির রাগে চোখে তাকিয়ে আছে। আমি আমার মেয়েকে নিয়ে রুমে চলে গেলাম। নাও, এবার কি করবে? ভাবি আর ননদিনী মিলে কি করবে দেখো, আমি গেলাম। ভাবি, তোমার ভাই পাল্টি খেলো কেন এভাবে? জানি না, তবে আমি বুঝতে পারছি কিছু। কি বুঝতে পারছো? রান্না করতে হবে আমার। তোর ভাবি, আচ্ছা যা করার আমিই করবো এবার থেকে। রাহুল রুমে বসে ল্যাপটপে বসে কাজ করছিল। তখন অদিতি রাহুলের রুমে এসে রুমের দরজা আটকে দিল।
দরজা লাগানোর শব্দে রাহুল ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে অদিতিকে দেখতে পেয়ে বলে ওঠে, এ কি ম্যাডাম, আপনি এখানে কেন? আপনি আমার রুমের দরজা লাগিয়ে দিলেন কেন? তুই কাকে যেন বিয়ে করবি বলেছিলি? হ্যাঁ, মনে পড়েছে, বৃষ্টিকে বিয়ে করবি, তাই না? হ্যাঁ, আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো? বিয়ের পর বৃষ্টির সাথে ভেসবো আর করব তুই কি করবি বৃষ্টির সাথে? দুষ্টুমি করব। মেরে নাক ফাটিয়ে দেবো তোর। কেন? বৃষ্টিকে বিয়ে করবি তো? আমায় কিস করেছিলি কেন? আমার নুপুর পরিয়ে দিয়েছিলি কেন? আমায় ভালোবাসি বলেছিলি কেন? আরে এরকম তো আমি কত মুখ হাত দিয়ে চেপে ধরলাম। কি বলে ফেলেছিলাম? ওই ওই, রাহুলের কলার চেপে ধরে বললাম, কত মেয়ে মানে কি? দেখবেন না কি কি করেছি। হুম, দেখতে চাই। আমি অদিতি ম্যাডামের দিকে এগোতে লাগলাম আর ম্যাডাম পেছোতে লাগলো। পেছোতে ম্যাডাম দেয়ালের সাথে আটকে যায়। আমি তখন ম্যাডামের দিকে তাকিয়ে দরজার সিটকিনি খুলে এক দৌড়ে নিচে চলে এলাম। আনি টিভি দেখছিলেন আর প্রিয়া তখন ঋতুকে খাইয়ে দিচ্ছিল। রাহুলকে নিচে দৌড়াতে দেখে আসতে প্রিয়া বলে, কি ব্যাপার ভাইয়া, তুই এভাবে দৌড়ে এলি কেন? কি আপনার ভাইয়া? আমি কারো ভাইয়া না। আমাকে ভাইয়া না বললেই খুশি হব। আচ্ছা আমাকে বলো কি হয়েছে? শাকচুনের পালায় পড়েছিলাম, ভাগ্য ভালো কিছু করেনি। যদি হাসতের কাছে পেতো আমার ঘাটটাই মটকে দিত। মানে? তেজপাতা। এদিকে অদিতি নিজের মাথায় থাপ্পড় মেরে হাসতে হাসতে তার রুমে চলে যায়। ঋতুর খাওয়া শেষ হলে রাহুল ঋতুর সাথে শুরু করে খেলা। তখন প্রিয়া বলে, তুই আমার মেয়ের সাথে কথা বলছিস কেন? তোর কি একার মেয়ে? আমি আরিফের মেয়ের সাথে খেলা করছি। প্রিয়া চলে যায় সেখান থেকে রুমে। আরিফ রুমে এসে কাজ করছিল ল্যাপটপে। প্রিয়াকে রুমে আসতে দেখে আরিফ বলে, কি হলো, মন খারাপ কেন? ভাইয়া আমার সাথে এমনভাবে কথা বলছে যেন আমি তার কেউই হই না। ওর এরকম কথাগুলো শুনতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, তা বলবে কেন? সব সময় নিজেকে সব থেকে বাঁচিয়ে রাখবে, সুবিধাবাদী কথাকার। রাহুল ঋতুকে নিয়ে চলে যায় প্রিয়ার রুমে। তারপর প্রিয়াকে উদ্দেশ্য করে বলে, প্রিয়া, কালকে সকালে আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে, রেডি থাকিস। কোথায়? গেলেই দেখতে পাবি। আচ্ছা। দিয়ে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল রেডি হয়ে নাস্তা করে প্রিয়া আর ঋতুকে নিয়ে গাড়ির কাছে চলে আসে। আপনাদের তো বলা হয়নি একটি কথা, রাহুল দেশে এসে নিজের জন্য একটা রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়ি নিয়েছে, যা 70% টাকা অফিস থেকে দেওয়া হয়েছে। রাহুল গাড়িতে উঠে অদিতিও গাড়িতে উঠে পড়ে। তখন রাহুল বলে, আপনি এই গাড়িতে কেন? কোথায় যাবেন? অফিসে যাব। তাহলে নিজের গাড়িতে যান। বলছি কি ভাইয়া, অদিতি যখন বলছে নিয়ে চল আমাদের সাথে, অদিতিকে ওর অফিসে নামিয়ে দিলেই হবে। আর ড্রাইভার থাকতে আমি অন্য গাড়িতে যাব? ওয়েট, কি বলেন আপনি? আমাকে দেখে ড্রাইভার মনে হয়? হ্যাঁ, মনে হয়। চুপচাপ গাড়ি চালাও। রাহুল কোনো কথা না বলে গাড়ি চালানো শুরু করে। অদিতি রাহুলকে নানান কথা বলছে আর জালের মাঝে প্রিয়া সেগুলো শুনছে আর হাসছে। কিছু সময় পর রাহুল অদিতিকে নামিয়ে চলে যায় অফিসে। জয় আর নীরব দাঁড়িয়ে আছে তাদের নতুন সিওকে স্বাগতম জানানোর জন্য। কিছুক্ষণ পর রাহুলের গাড়ি এসে থামে অফিসের সামনে। সবাই এগিয়ে এসে তখন রাহুল ঋতুকে কোলে করে নিয়ে গাড়ি থেকে নামে। রাহুলের পর প্রিয়াও গাড়ি থেকে নেমে আসে। তারপর কয়েকজন মহিলা রাহুলকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানায়। তখন রাহুল আর প্রিয়ায় এত বড় গাড়ি ও দামি পোশাকে দেখে জয় আর নীরবের একজনের হুঁশ উড়ে যায়। রাহুল জয় আর নীরবের সামনে গিয়ে বলে, আপনারা তিনজন আমার রুমে আসবেন আর ম্যানেজার সাহেব অ্যাকাউন্টস নিয়ে আমার রুমে আসবেন। আপু আয়। তিনজনই চমকে গেছে রাহুল আর প্রিয়াকে দেখে। তারা মনে করেছিল রাহুল আর প্রিয়া হয়তো অন্য শহরে চলে গেছে বা কিছু হয়ে গেছে, কিন্তু রাহুল আর প্রিয়া এভাবে ফিরে সবাইকে চমকে দেবে সেটা কেউ ভাবতে পারেননি। তখন জয় বলে ওঠে, ভাইয়া এটা কি করে সম্ভব? আর এই বাচ্চাটা কে? সেটা চিন্তা করছি। আচ্ছা চলো আগে গিয়ে দেখা করে আসি, তারপর না হয় পরে কথা হবে। সবাই মিলে রাহুলের রুমের সামনে গিয়ে বলে, স্যার আসবো? তখন রাহুল আসার অনুমতি দিল আর বসতে বলল। তারপর রাহুল ঋতুকে প্রিয়ার কোলে দিয়ে বলা শুরু করলো, মিস্টার জয়, আমাকে এই 4 বছরের হিসাব বুঝিয়ে দেবেন। আর মিস্টার নীরব, আপনার ডিপার্টমেন্টে আপনি যত টাকা খরচ দেখিয়েছেন সেই অনুযায়ী আমাদের প্রোডাক্ট সেল হয়নি কেন? আর মিসেস অপি,
আপনি কোম্পানির বিজ্ঞাপন বাবদ কত টাকা খরচ করেছেন সেটা হিসেব দেবেন। ভাইয়া আসলে ডোন্ট কল মি ব্রাদার, অনলি কল মি স্যার। জয় বুঝতে পারিনি স্যার, কিন্তু আপনি এখানে? আজকে থেকে এই কোম্পানির মালিক আমি। এখন কোনো প্রশ্ন না করে আমায় আমার হিসাবগুলো বুঝিয়ে দিন। রাহুল, তুমি এই কোম্পানির মালিক? আর এই বাচ্চা? হ্যাঁ, আমি মালিক, আর এই বাচ্চা হলো আমার ভাগ্নি প্রিয়ার মেয়ে। এবার একজন একজন করে হিসাবগুলো বুঝিয়ে দিন। একজন একজন করে হিসাব বুঝিয়ে দেওয়া শুরু করলো। তিনজনের হিসাব দেওয়া শেষ হলে রাহুল বলে ওঠে, তিনজনে হিসাব দিলেন, কিন্তু আপনারা যা হিসাব দিলেন সেটা আর অফিসের ব্যাংক স্টেটমেন্টে তো সম্পূর্ণ আলাদা। এখন আপনারা নিজেদের অপরাধ স্বীকার করে টাকাগুলো দিয়ে দেবেন, না বহিষ্কার করব? তিনজনই ভিতর ভিতর অনেক খুশি হয়েছে তাদের বহিষ্কারের কথা শুনে। তখন নীরব বলে, স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, দয়া করে আমাদের বহিষ্কার করবেন না। হ্যাঁ স্যার, প্লিজ। আপনাদের তিনজনকে বহিষ্কার করা হলো, আর আপনাদের জন্য আরেকটা গিফটও আছে। কি গিফট? ও এটা এখনই দিচ্ছি। আমি কল দিয়ে বললাম, বন্ধু ভেতরে আয়। রাহুল কাকে কল দিয়ে ভিতরে ডাকলো কেউ বুঝতে পারছে না। তখন রাহুলের রুমে প্রবেশ করে মিটন, আর মিটনকে দেখে জয়, নীরব আর অপি একসাথে বলে ওঠে, মিটন স্যার আপনি এখানে? বন্ধু এবার তুই আসামিদের নিয়ে যেতে পারিস। আসামি মানে? ভাইয়া কি বলছো কি? মিটন এতদিন আমার কথায় সেই অফিসের সিইও এর চেয়ারে ছিল। আমি আমেরিকাতে থাকলেও এই কোম্পানির প্রতি নজর আগে থেকেই ছিল। তারপর মিটনের সাথে কথা হয় আমার, তারপর জানতে পারি মিটন একজন সিআইডি অফিসার। মিটনও আমায় তোদের সামনে এবং কিছু ভিডিও দেখায়। তারপর প্ল্যান মিটনকে সিইও করে পাঠিয়ে দেয়। মিটন কাজ করে যাচ্ছিল, সাথে অফিসের হিসাবটাও দেখাশোনা করে যাচ্ছিল। তোরা তিনজন মিলে যে ড্রাগস ও মাদকের ব্যবসার সাথে জড়িত আছিস সেটাও জানি। এই কোম্পানি থেকে জালিয়াতি করে নেওয়ার টাকাগুলো তোরা কি কি কাজে লাগিয়েছিস সেগুলোও আমি বের করছি। এবার বাকি কাজ মিটন করবে। বন্ধু এই নে, এই পেন ড্রাইভে ওদের সকল ব্যাংক অ্যাকাউন্ট ও টাকার পরিমাণ আছে। মিটন বলে, বন্ধু তোকে অনেক ধন্যবাদ, তুই আমাদের অনেক সাহায্য করেছিস। তুই না থাকলে আমার একার পক্ষে এদের ধরা কখনোই সম্ভব হতো না। আরে শালা কি বলিস যে। হ্যাঁ মিস অফি, আমাকে দেওয়া আপনার 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট জানলে কি করে? আমি তো সিইও এমনি এমনি হয়নি। তারপর মিটনের সাথে আসা অফিসার তিনজনকে নিয়ে যাচ্ছিল। তখন রাহুল বলে, মিস্টার জয় আর নীরব, তোমাদের জন্য তোমার মা অপেক্ষা করছে জেলে। তিনজনকে নিয়ে যাওয়া হয়। তারপর মিটন, রাহুল আর প্রিয়া মিলে কিছু কথা বলে নেয়। মিটন চলে যায়। তারপর রাহুল আর বসকে কল দিয়ে সব বলে এবং টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তখন বস বলেন, রাহুল কি আমেরিকা ফিরে যাবা নাকি অফিসে থাকবা? তখন রাহুল বলে, স্যার আমি এখানেই আছি, আপনি চিন্তা করবেন না, আর কোনো সমস্যা হলে আমায় বলবেন, আমি চলে আসবো। রাহুল কথাগুলো বলে ফোন রেখে দিয়ে প্রিয়ার দিকে তাকায়। প্রিয়াও অবাক চোখে তাকিয়ে আছে। তখন রাহুল বলে, কি হয়েছে, চোখ বড় বড় করে তাকিয়েছিস কেন? তুই না বললি চলে যাবি, তাহলে? হ্যাঁ চলো যাবো, তবে বৃষ্টিকে নিয়ে বাংলাদেশে হানিমুনটা সেরেই নেবো ভেবেছিলাম, কিন্তু যখন বললি তাহলে চল যাবো সত্যি এবার। না না, আমি এমনটা বলিনি। ভাইয়া আমার উপরে রাগ করে থাকিস না, আমার অনেক কষ্ট হয় তুই আমার সাথে কথা না বললে। মাফ করতে পারি এক শর্তে, তুই অদিতির বিয়ে মেটনের সাথে দেওয়ার ব্যবস্থা করতে পারলে। ভাইয়া তুই তো অদিতিকে। আমার জন্য বৃষ্টি আছে, তাই তোর আমার চিন্তা করতে হবে না। এখন বলো, আমার সাথে কথা বলবি না বলবি না, বল তাড়াতাড়ি। পারবো, আজকে থেকে কাজ শুরু। প্রিয়া রাহুল চলে যায় বাসায়। রাতে খাবার খাওয়ার সময় প্রিয়া বলে ওঠে, মা, ভাইয়া বলছিল চলে যাবে আর 6 দিন পর, আর আমাদেরও সবকিছু গুছিয়ে নিতে। কেন রে রাহুল? এখানের কাজ শেষ হয়ে গেছে, আর বৃষ্টিও ফোন দিয়ে বলেছে যাওয়ার জন্য। আর এখানে তো কোনো কাজ নেই, তাই আর থেকে কি করব। ভাইয়া তুই থাক, তোর কাজ আছে। অদিতির বিয়ে তো কাজ করতে হবে। অদিতির বিয়ে মানে? আসলে মা, ভাইয়া তো আমেরিকা ফিরে গিয়ে বৃষ্টিকে বিয়ে করে নেবে, তাই অদিতি কেন বাদ যাবে? আমি যখন অদিতির জীবনটা এলোমেলো করেছি, তাই আমি ঠিক করে দেব। কি বলছিস কি মা? ছেলে ভাবি কই? ছেলে পেয়ে গেছি, রাহুল ভাইয়ার বন্ধু মিটন ভাইয়া। সে সিআইডি অফিসার। আমার মিটন ভাইয়ার মতো ভালো ছেলে কোথাও কেউ পাবে না। কি বলিস ভাইয়া? হ্যাঁ, মিটন তো অদিতি ম্যাডামকে অনেক আগেই একবার দেখে পছন্দ করেছিল, কিন্তু তখন। রাহুলের কথা শুনে অদিতি রেগে চলে যায়। সবাই খাওয়া দাওয়া করে যা যা রুমে চলে যায়। প্রিয়া অদিতির রুমে গিয়ে দেখতে পায় অদিতি জানালার ধারে দাঁড়িয়ে আছে।
তখন প্রিয়া অদিতির কাঁধে হাত দিল। অদিতি প্রিয়ার দিকে তাকিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে বলছে, ভাবি, বারবার কেন আমার সাথে এমন হচ্ছে বলতে পারো তুমি? আমি আমার ভালোবাসাকে হারিয়ে আরেকবার ফিরে পেলাম, কিন্তু এখন আবার কেন আমার সাথে এমন হচ্ছে? বোন, তুই আমায় ক্ষমা করে দে। আমি কিছুটা দোষী তোর সাথে এমনটা হওয়ার জন্য। আমি যদি সেই দিন তোকে বাধা দিতাম তাহলে হয়তো এমন দিন আসতো না কখনো। ঠিক আছে, আমিও বিয়ে করতে রাজি আছি। রাহুল যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। অদিতি, বিয়ে কিন্তু ছেলে খেলা না। ভেবেচিন্তে বলছো তো তুমি? হ্যাঁ, বলছি, তুমি বিশ্বাস করতে পারো। প্রিয়া অদিতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। পরের দিন সকালে রাহুল মিটনকে ফোন দিয়ে বলে তার পরিবারকে নিয়ে বিকেলে আসার জন্য। বিকেলে মিটনের পরিবার এলে কথা বলা শুরু হয়। যখন অদিতিকে বলা হয় সে বিয়েতে রাজি কিনা, তখন অদিতি রাহুলের দিকে তাকিয়ে। আমি রাহুলের দিকে তাকিয়ে দেখতে পেলাম রাহুল খুব হেসে হেসে কথা বলছে, হয়তো বৃষ্টির সাথে কথা বলছে। হায় রে ভালোবাসা, যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, আর যাকে চিনি না তাকে এখন বিয়ে করতে হচ্ছে। আমরা যে এখানে বসে আছি সেটা বোধ হয় রাহুল ভুলে গেছে। আমি চোখের জল মুছে বললাম, আমি রাজি। অদিতির কথা শুনে সবাই খুশি হয়ে যায়। অদিতি আর মিটনের বিয়ে ঠিক করা হয় সামনের শুক্রবার। মিটনের পরিবার সবার সাথে কথা বলে চলে যায়। রাহুল এসে সবার সাথে বিয়েতে কি হবে সেটা নিয়ে প্ল্যান করা শুরু করে। তখন অদিতি সেখান থেকে উঠে ছাদে চলে যায়। অদিতি ছাদে গিয়ে মাটিতে বসে কান্না করছে। কিছুক্ষণ পর রাহুল ছাদে চলে আসে এবং দেখতে পায় অদিতি কান্না করছে। তখন রাহুল অদিতির সামনে গিয়ে বলে, ম্যাডাম, একটা কথা ছিল। রাহুলের কণ্ঠ শুনে তাকিয়ে দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে, আর রাহুলকে অনেক খুশি লাগছে। তখন বললাম, কি হয়েছে? বিয়ের কার্ডটা কোন ডিজাইনের দেবো? তোর পছন্দের কালার দিয়ে তোর পছন্দের কালার দিয়ে দে, যেহেতু তুই এই বিয়ের কাজ করছিস। রাহুল নিতে চলে আসে। এদিকে নীরব আর জয় তার মাকে বলছে, মা, তুমি জেলে কেন? আমরা তো আমাদের পাপের শাস্তি পাচ্ছি, কিন্তু তুমি কিছু শাস্তি পাচ্ছ? আমিও আমার পাপের শাস্তি পাচ্ছি রে। মানে? রাহুলের মাকে আমি মেরেছিলাম বিষ দিয়ে, আর রাহুল সেটা জানতে পারে তোদের মামার মাধ্যমে। কিন্তু কিন্তু রাহুল যে এটা মনে রাখবে আমি বুঝতে পারিনি। তবে আজকে একটা প্রবাদ কথার সত্যতা প্রমাণিত হলো, পাপ কখনো তার পাপকেও ছাড় দেয় না। এইভাবে কেটে যায় 6 দিন। আজকে অদিতির বিয়ে। বিয়ের সকল কাজ শেষ করে অদিতি তার বাড়ি ছেড়ে মিটনের বাড়ির উদ্দেশ্যে পথ চলা শুরু করলো। তবে আজকে অদিতি রাহুলকে সারা বাড়ি খুঁজেও পায়নি। কালকে রাহুল বলেছিল আজকে বৃষ্টি আসবে তার বাড়িতে, হয়তো রাহুল এখন বৃষ্টির সাথে রয়েছে। অদিতির চোখ দিয়ে বৃষ্টি হচ্ছে আর বাহিরও বৃষ্টি হচ্ছে। অদ্ভুত কি একটা মিল রয়েছে। কিছুক্ষণ পর অদিতি পৌঁছে যায় মিটনের বাড়িতে। তার অদিতিকে নিয়ে বসিয়ে রাখা হয় মিটনের রুমে। অদিতি কান্না করে যাচ্ছে অনবরত। আর কিছুক্ষণ পর হয়তো সে হয়ে যাবে অন্যর অধীনে। তার ভালোবাসার মানুষকে ভুলে যে ভালোবাসতে হবে অন্য একজনকে। রাত 11টার দরজা ঠেলে কেউ প্রবেশ করে। তারপর দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে। অদিতি কিছুটা পিছিয়ে যায় আর বলে ওঠে, দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। আপনি যদি জোর করেন তাহলে আমি কিন্তু গলায় ফাঁস দিব। তাই বলছি, আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবেন না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। তাহলে কি মিটনকে স্বামী হিসেবে মানো? লোকটার কথা শুনে অদিতি ঘুমটা তুলে তাকিয়ে দেখতে পায় রাহুল বরবেশে দাঁড়িয়ে আছে। অদিতি রাহুলকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর রাহুল হেসে যাচ্ছে অদিতির কান্না দেখে। অদিতির চোখে জল মুছে রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠে, হিসাবের মানে কি? আর তুমি কেন বরের পোশাকে দাঁড়িয়ে আছো? আজকে আমার বিয়ে, আমি বরের পোশাক পরবো না তো ওকে পরবে মিটন নাকি? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইটস রিভেঞ্জ টাইম বেবি। কিসের রিভেঞ্জ?
তোমার বিয়ের কথা শুনে আমি অনেক কান্না করেছিলাম। সেদিন কিন্তু তুমি কি করলে? তুমি প্রিয়াকে বলতে বললে তোমার বিয়ে হয়ে গেছে। রাহুলের বাচ্চা, তোকে তো আমি খাইছি রে। এতদিন কি কম কষ্ট পেয়েছি? বিয়ের ব্যাপারে সবাই জানতো, তাই না? না, বিয়ের পর সবাই জেনেছে, কিন্তু তুমি বুঝতে পারোনি। আজকে তোর বাসরে ফুল স্টপ বসিয়ে দিলাম। তোর বাসর বন্ধ। তুই সর আমার বিছানা থেকে। ও আচ্ছা, আমার কোনো সমস্যা নেই, আমার বৃষ্টি আছে আর আমি আছি। আজকে না হয় আমি ছাদে গিয়ে বৃষ্টির সাথে বাসর করবো। বৃষ্টি ছাদে অপেক্ষা করছে আমার জন্য। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি তেমন। কথাটা বলেই রাহুল বিছানা থেকে উঠে এক পা বাড়াতেই অদিতি রাহুলকে টান মেরে বিছানায় ফেলে দিয়ে রাহুলের উপর উঠে রাহুলের গলা চেপে ধরে বলে, কি বললি তুই? বিয়ে করবি আমাকে আর বাসর করবে ওই মেয়ের সাথে? তোকে তো আমি মেরেই ফেলবো। আমি কি মেয়ে বৃষ্টির কথা বলছি নাকি? মানে? আমি আকাশের বৃষ্টির কথা বলেছি। আরে এখন তো বর্ষাকাল চলে, আর এই বৃষ্টি আমার খুব ভালো লাগে। তার মানে তুই ইচ্ছে করেই আমায় কষ্ট দিয়েছিস বৃষ্টির কথা বলে? আজকে তোকে শাস্তি দিব, কঠিন শাস্তি, যা তুই কখনো ভুলতে পারবি না। এক মিনিট, আগে পাঠক আর পাঠিকাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসি, তারা হলে আমার শাস্তি সবাই দেখে নেবে। তাড়াতাড়ি চলে আয়। তো প্রিয় পাঠক আর পাঠিকাগণ, এবার যাই আমার ম্যাডামের কাছে, দেখি ম্যাডাম আমায় কি শাস্তি দেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্পে।